আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান চলমান দেখার জন্য। চলমান প্রতি সপ্তাহে প্রচারিত হয় শুক্র এবং শনিবার বাদ দিয়ে। এবং এই যে 5 দিন আমরা কথা বলি, এই 5 দিনে আমাদের যে অতিথিরা আসেন তারা মূলত দেশ নিয়ে, সমাজ নিয়ে, অর্থনীতি নিয়ে এবং নানান বিষয়াবলী যেগুলি নিয়ে আমরা ভাবি, তারাও সেই বিষয়গুলিতে ভাবেন এবং তারা বিশেষজ্ঞ মতামত দেন এবং কখনো কখনো খুব সাধারণ মানুষদের আমরা ডেকে আনি এবং তারা সাধারণ মানুষদের হয়ে মতামত দেন। আজকে দুজন মানুষ রয়েছেন আমাদের মধ্যে, যে দুজন অতিথি তাদের দীর্ঘ ক্যারিয়ার রয়েছে, তারা পেশাজীবী, একই সাথে তারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আছেন। অতিথি ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, তিনি একজন চিকিৎসক কিন্তু জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহ্বায়ক, এবং রয়েছেন গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। তার একটি বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, তিনি এমপিও ছিলেন, কিন্তু সাবেক এমপি বলা আপনি পছন্দ করেন না। আপনি বলেন যে আপনি রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। খুব ভালো লাগে এই বিষয়গুলি আমাদের, এবং আমার ধারণা আপনাদেরও তাদের দুজনকে ভালো লাগে। আর ভালো না লাগলেও কি, চলমান নিশ্চয়ই ভালো লাগে। তাহলে আগামী 1 ঘন্টা আমাদের সঙ্গে থাকবেন, এবং যদি টেলিভিশনের স্ক্রিনে দেখতে ভালো না লাগে তাহলে ডিভাইস থাকলে হাতে, ইন্টারনেট কানেক্টেড, সেখানে আমাদেরকে দেখতে পারেন ইউটিউবে সরাসরি @নেক্সাস টেলিভিশন লাইভ, অথবা ফেসবুকে সরাসরি নেক্সাস টিভি ডিজিটাল বিডি। আপনাদের বন্ধুরা যারা বিদেশে আছেন অথবা এই মুহূর্তে টেলিভিশনের সামনে নেই, তাদেরকেও বলতে পারেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আর অনুষ্ঠান দেখতে দেখতে কমেন্ট করতে পারেন। আমরা অনেক সময় পড়ি, অনেক সময় পড়ি না, কিন্তু এই কমেন্টগুলি আমরা খুবই মনোযোগের সঙ্গে দেখি এবং অতিথিদেরকে পরে আমরা জানিয়ে দিই। আজকে যে বিষয় আমরা ঠিক করেছি এটা হচ্ছে যুদ্ধ খেলা। প্রথমে মনে হয়েছিল যে এই যুদ্ধ যে শুরু হয়েছে, এই যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। আরও মনে হয়েছিল যে যুদ্ধে যেহেতু একটি পক্ষ খুবই শক্তিশালী, তারা এক ধরনের জয়ী হয়ে যাবে। এটাও মনে হয়েছিল যে রাজনৈতিকভাবে যেহেতু এবং অর্থনৈতিকভাবে ইরান বহু বছর ধরে এক ধরনের অবরোধের মধ্যে আছে, তারা হয়তো শেষ পর্যন্ত নিজেরাই নদী স্বীকার করে নেবে। কোনোটাই হয় নাই। গোলাম মাওলা রনি, আপনার কি মনে হয় এই যুদ্ধ আর কতদিন প্রলম্বিত হবে? কেননা এই যুদ্ধের যে এফেক্ট বা প্রভাব, সেটি আমাদের দেশের উপরে খুব কঠোরভাবে পড়তে শুরু করেছে। আমি আপনাকে বলি যে এই যুদ্ধের ভয়াবহতা প্রচণ্ড, এবং যুদ্ধ শেষ হওয়ার পরে এই যুদ্ধের ভয়াবহতা আরও ব্যাপকভাবে বাড়তে থাকবে। এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে যুদ্ধটা জয় পরাজয়ের কোন পর্যায়ে গিয়ে থামবে, বা এই যুদ্ধে জয়ী হলে লক্ষণটা কি হবে, এটাও আমরা বুঝতে পারছি না। আমেরিকা যদি জিতলে যে জিতবে সে কি করবে? সে ইরানের মধ্যে বসে থাকবে, অথবা ইরানকে গিয়ে আমেরিকা দখল করবে? মানে দুইটা দেশের কত দূরত্ব। যদি আমেরিকা জিতে যায়, এই যুদ্ধে আমেরিকা জিতে যায়, বাংলাদেশের ডিপ স্টেট থিওরি এবং তাদের যারা দোসর আছে তারা আবার মাথাছাড়া দেবে, এবং স্পষ্টতভাবে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস তারা বেটার ফর্মে থাকবে আমেরিকা যদি জিতে যায়, এর কোনো বিকল্প নাই। অন্যদিকে যদি ইরান হেরে যায়, ইরান যদি জিতে যায়, সঙ্গত কারণে এখানে চীনের প্রভাব মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, এবং ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সংঘাত এবং সংঘর্ষ বেড়ে যাবে। হ্যাঁ, তো সেটা তো আমাদের জন্য মঙ্গলজনক হবে না। অবশ্যই মঙ্গল। আমরা তো দুই দিকেই ঝামেলায় আছি। আমরা দুই দিকে ঝামেলায় আছি। এটা গেল রাজনৈতিক। যদি আপনি অর্থনৈতিক ধরেন, অর্থনৈতিক হলো যে আমেরিকা ইতিমধ্যে প্রায় দেউলিয়া হয়েছে। তাদের বিভিন্ন যে কর্পোরেট সেক্টর, সেই কর্পোরেট সেক্টরে আনুমানিক $3 ট্রিলিয়ন শেয়ার মার্কেট ছাড়া $3 ট্রিলিয়ন তাদের লস হয়েছে। এর মধ্যে 5 জন শীর্ষ যারা বড় ব্যবসায়ী, তাদেরই গেছে $240 বিলিয়ন লস হয়েছে, 5 জন শীর্ষ ব্যবসায়ীর। এর বাইরে যদি অন্যান্য গ্লোবাল অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট দেখেন, সবাই সর্বনাশ হয়ে গেছে। এবং আমেরিকা এখানে মূলত গেছিল লুটতরাজের জন্য। তার দীর্ঘদিন ধরে যে অর্থনৈতিক তার যে সমস্যা ছিল এবং তার যে দেউলিয়াত্ব ছিল, এটা কাটানোর জন্য সে ভেনেজুয়েলাতে আক্রমণ করেছে, এবং ভেনেজুয়েলাতে সফলতার পর তার যে লোভের এবং লালসার যে জিহ্বা, এটা সে প্রসারিত করেছে ইরানে। এবং ইরানের এই যে তার যে পরিণতি এখন যা কিছু ঘটছে, এটা যদি আপনি হিস্ট্রিক্যালি দেখেন, যে যখন একটা মানুষ একেবারে ছোট পর্যায়ে অপ্রয়োজনীয় কোনো কাজ করতে যায়, তখনই তার মহাসর্বনাশটা ঘটে পড়ে। যদি কোনো একটা মানুষ তার ক্ষমতা, বীরত্ব এবং বৈভবের দ্বারা সে প্ররোচিত হয়, অহমিকাবোধ তার প্রবল আকার ধারণ করে এবং দুর্বলের উপর সে আক্রমণ করতে যায়, অসহায়ের উপর সে আক্রমণ করতে যায়, মজলুমের উপর সে আক্রমণ করতে যায়, ওখানে তার পতন হয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় পতনগুলো, একটা ল্যান্ডমার্ক যেটাকে বলে ডিসাইসিভ, যাকে বলা হয় ডেস্ট্রয়, এটা হয়েছে বড়রা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য যাকে করা হয়, সেই তুচ্ছ তাচ্ছিল্য তার হাতেই পতন হয়েছে।
আপনি বাংলাদেশে চিন্তা করেন, শেখ হাসিনার প্রথম চিন্তা করেন, তিনি তার যত সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী আছে তাদের সবাইকে তিনি রাজনীতি থেকে আউট করেছেন, নিজের দলের ভিতরে, দলের বাইরে, সব জায়গা থেকে। কিন্তু কোথা থেকে দেখা গেল হাসনাত সার্জিসদের মতো তরুণরা চলে এলো এবং এদের হাতে তার যে পরিণতিটা ঘটলো, এটা বাংলাদেশের ইতিহাসে হাজার বছরে আপনি খুঁজে পাবেন না। এখন ডোনাল্ড ট্রাম্পের একই অবস্থা। সে আজ গ্রিনল্যান্ড দখল করে ফেলে, কাল ব্রিটেন দখল করে ফেলে, পরশুদিন সে কানাডা কিনে নিতে চায়, মেক্সিকোকে বলে যে আমি তোমার 10টা দখল করে নিয়ে ফেলি, কানাডা বলে তোমার আলাদা থাকার দরকারটা কি। এই যে তার যে অহমিকা বোধ, সেই অহমিকা বোধটা এসে ইরানের সাথে এই যুদ্ধে এখন রীতিমতো তাকে ম্যাড বানিয়ে ফেলেছে। সে সুস্থ আছে কিনা আমি আজকে দেখে আসলাম যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে সুস্থ আছে কিনা এটা নিয়ে খোদ আমেরিকাতে যাকে বলে আলোচনা হচ্ছে এবং তাকে সম্ভবত ইমপিচমেন্টের দিকে যাবে এবং এই ইমপিচমেন্টে যাওয়ার আগে তার মানসিক সুস্থতা নিয়ে প্রথম প্রশ্ন করা হবে। এই হলো আমেরিকার রাজনীতি এবং যুদ্ধের পরিস্থিতি। আমরা একটা বিশ্লেষণ শুনলাম আন্তর্জাতিক এবং জাতীয়, আমাদের এখানে কি ধরনের রাজনৈতিক এফেক্ট হতে পারে সেটাও শুনলাম, আবার আমরা এটাও শুনলাম যে আমেরিকাতে বা কি হতে পারে। এই সবই হচ্ছে স্পেকুলেশন, রাজনীতি বিশ্লেষকরা নানানভাবে চিন্তা করছেন। আমরা বাংলাদেশে যেটা মানে আমরা আশঙ্কা করছি, একটি হচ্ছে তেলের সংকট, যেটা আমরা এখনো পর্যন্ত সেভাবে ফেস না করলেও ধারণা করা হচ্ছে যে আমাদের সামনের দিনগুলিতে তেলের সংকট দেখা দিতে পারে যদি যুদ্ধ প্রলম্বিত হয়। একই সঙ্গে তেলের দামটা একটা জায়গায় গিয়ে আসলে আর আমরা ধরে রাখতে পারবো না। এরকম অবস্থায় জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে বা এমনও হতে পারে যে এক ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। জিনিসপত্র পরিবহনের ক্ষেত্রে যদি তেল না থাকে তাহলে এক ধরনের জটিলতাও তৈরি হতে পারে। আসলে কিভাবে সরকারি মানে মোকাবেলা করবে বা সরকারের আশু পরিকল্পনা কি, এটা জানার একটা আগ্রহ মানুষের মধ্যে আছে। কেননা মানুষ দিনের শেষে সরকারের কাছ থেকে শুনতে চায়, সরকারের কাছ থেকে আশ্বস্ত হতে চায়। তো আপনারা কি ভাবছেন বা সরকার কি ভাবছেন? আমি প্রথমে রনির কথার সাথে একটু কন্টিনিউশনের জায়গায় যাই আর কি, যে আমরা তো বলছিলাম যুদ্ধে জয় এবং পরাজয়ের আমরা একটা হিসেব করছিলাম, কিন্তু আসলে যুদ্ধে আসলে কি এখন কেউ জয়লাভ করে? যারা হেরে যায় তারা তো হেরে গেল, আর বাকিরা যারা জয়লাভ করে তারা জিতে হারে আর কি। হ্যাঁ, কারণ যুদ্ধে আসলে এখন আর ওই জয় আর পরাজয়ের তফাৎ খুবই সামান্য থাকে, খুবই এই পার্থক্যটা খুবই সামান্য। আরেকটা যেটা বলছিলাম যে পক্ষ ভুক্ত করছে, জানা যে আমার মনে করছে যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, পৃথিবী যুদ্ধে জড়িয়ে গেছে এখন। আমরা পরোক্ষ যুদ্ধের সাথে তো আমরা আছি, তাই না? যে যুদ্ধের যেটা বিষয়টা হলো যে নাগরিকরা যেটাতে ক্ষতিগ্রস্ত হয় বা ইনভলভ হয় সেটাই তো যুদ্ধের ক্ষতি। তো আমরা যুদ্ধের পক্ষ না হলে তো আমাদের নাগরিকদের লম্বা আশেপাশে সব দেশে হচ্ছে, আমাদের পেট্রোল পাম্পের লম্বা লাইন সে যুদ্ধের প্রভাব। এটা আমরা স্বীকার করি আর না করি, এটি বাস্তবতা। ফলে যুদ্ধে তো আমরাও বলতে গেলে যে পরোক্ষভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সময়, জীবন, অর্থ সব নষ্ট। সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, নতুন সরকার এমনিতেই তো তার কাঁধে অনেকগুলো পুরনো বোঝা আছে, সেগুলো অর্থনৈতিক বোঝা, আমাদের দুর্নীতির বোঝা, সব কিছুর ক্ষেত্রে একটা স্থবিরতার বোঝা ছিল। তার সাথে এই যে সংকট যেটা তৈরি হচ্ছে, সরকার খুবই বলতে পারি যে ইতিবাচক সিদ্ধান্তে ছিল যে তারা জ্বালানির তেল দাম বাড়াবে না। কারণ হচ্ছে যে এটা যেরকম আমরাও জানি যে আমাদের ঠিক জাতিগতভাবে আমাদের ভেতরে তো একটু মজুতদারিত্বের একটা প্রবণতা আছে, সেটা সকল ক্ষেত্রে। আজকে যদি কোনো কারণ ছাড়াই যদি কেউ বলে যে পটলের দাম কালকে বাড়বে, দেখা যাবে যে আমরা প্রত্যেকের বাড়িতে হয়তো পটলের একটা বিরাট বড় বাফার স্টক করে ফেলতে পারি, যে আমরা হয়তো 10 বছরের পটল সংগ্রহ করতে চাই, সেটা একটা আছে আর কি। এখানে ছোট ছোট কতগুলো দেখেছি ইতিবাচক, কতগুলো আমি উদাহরণের কথা বলতে পারি। যেমন গতকালকে আমি দেখলাম যে দেশের উত্তরাঞ্চলের একটি উপজেলার একটা পেট্রোল পাম্পের সামনে সেখানকার ইউনো সাহেব যারা লাইনে দাঁড়িয়ে ছিল, যারা মোটর বাইক নেই, তাদেরকে বলেছেন যে দুটো গ্রুপ আপনারা হন। একটা গ্রুপ যাদের বৈধ কাগজপত্র আছে এবং তেল যাদের ট্যাঙ্কে 3 লিটার নাই তারা একখানে হন, আর যারা বৈধ কাগজপত্র নেই বা ট্যাঙ্কে 3 লিটারের বেশি তেল আছে তারা দয়া করে এখন আর লাইনে দাঁড়াবেন না। তো দেখা গেল যে পুরো লাইনে 20 জনের টিকলো, বাকি সব যে লম্বা 2 কিলোমিটার লম্বা লাইন ছিল তাদের কারো ঠিক সেটা আর সেখানে থাকবার সুযোগটা হলো না। তো এটা হলো প্রথম জায়গা, যে সেটা হলো যে আমরা তো প্রত্যেকে এটা বারবার করেই বলছি এবং এটা প্রমাণিত সত্যি, এখানে কোনো অতিশয়োক্তি নেই, কোনো লুকোছাপাও নেই, যে আমাদের দেশে পেট্রোল বা অকটেনের কোনো আমদানি করতে হয় না। এটা আমাদের নিজস্ব উৎপাদন এবং এই উৎপাদন যতটা হয় ততটা চাহিদাও আমাদের নেই, এই বাস্তবতাতে আছে। বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে পেট্রোল অকটেন এক্সপোর্ট হয়েছে, কখনো সারপ্লাস হয়েছে। হ্যাঁ, আমরা ন্যাপথা
এক্সপোর্ট অকটেন এগুলি কিছু কিছু রপ্তানি করি আমরা। তো আমাদের তো প্র্যাকটিসের মধ্যে এগুলো ইম্পোর্ট করা নেই। আমরা তো ঠিক এইভাবে চারিত্রিকভাবে বা আমাদের অর্থনীতির ব্যবস্থাপনায় পেট্রোল বা অকটেন তো কখনো ইম্পোর্ট করতে হয় না। তো যেটা দেশে তৈরি হয়, তো তৈরিটা হয় কীরকম, যে প্রতিদিনের গ্যাসের কন্ডেন্সার থেকে তো ওটা আসে। তো সেই জায়গায় যদি আমি হঠাৎ করে অনেকগুলো যদি আমার বাড়িতে রেখে দিই, যেটা ক্রুড অয়েল রিফাইন করি তখনও আসে। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু ওইভাবে যে উৎপাদনের সাথে এর একটা বিকল্প উৎপাদন, দ্যাট মিনস আমরা সেটা বাই প্রোডাক্টই বলি বা যেভাবে বলি না কেন, কিন্তু সেটা তো এমন না যে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যাবে যে আমি অনেকগুলো গ্যাস উৎপাদন করলাম অনেকগুলো পেট্রোল বা অকটেন পাওয়ার জন্য, সেটার তো বাস্তবতা নেই। তো সুতরাং এই জায়গাতে আমাদের ভেতরে সচেতনতাটা খুবই দরকার, যে সরকার তো তার পক্ষ থেকে যেটুকু সদিচ্ছা দেখাবার সেটা হলো কী করতে পারে সরকার, এই পরিস্থিতিতে তার দাম বাড়ায়নি, মূল্য বৃদ্ধি করলে এই মজুতদারির প্রবণতা আরও বেড়ে যেত, অথবা যারা বাসায় রেখে দিয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেকে যে অতিরিক্ত সঞ্চয় যেটা করেছেন জারিকেনের ভেতরে, গ্যারেজের ভেতরে যে পেট্রোলটা জমে রেখেছেন, এটা হচ্ছে একটা প্রকারান্তরে যে একটা পেট্রোল বোমা। এইটা বোধহয় যদি মানুষ একটু বোঝে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো তো উদ্বায়ী একটা তরল পদার্থ, এটা রেখে দিলে তো থাকবে না। এটা 10 লিটার রাখলে এক সপ্তাহ পরে এটা 8 লিটার হয়ে যাবে। তো তখন তার ওই লাভ লোকসানের হিসাব করে তো কিছু লাভ তো করতে পারবেন না। তো এটা সব জায়গার জন্য সত্যি। ঠিক একই রকমভাবে যেগুলো এলপিতে বা সিএনজিতে রূপান্তরিত যেগুলো গাড়ি আছে, তারা কিন্তু আগে খুব বেশি হলে 10 লিটারের বেশি তেল রাখতেন না, শুধুমাত্র স্টার্টিং। এখন তারা পুরো ট্যাঙ্ক বারবার ভর্তি করছেন, ট্যাঙ্ক ভর্তি করে আবার কেউ আবার সেটারও অতিরিক্ত অন্য কোনো সোর্স থেকে হয়তো বোতলের ভেতরে বা জারিকেনের ভেতরে বাড়তি করে সংগ্রহ করার চেষ্টা করছেন। আমাদের এই জায়গাতে একটু সতর্ক হওয়া দরকার। যদি আমরা এটা যদি মানতে পারি যে ভাই আমাদের দেশে তো উৎপাদন হয়, এটা সংকট হবে না। ডিজেলের সংকটের ব্যাপারে সরকারকে আমি বলতে পারি, এলপি আমদানির ক্ষেত্রে সংকটের ক্ষেত্রে সরকারের প্রস্তুতির কথা বলতে পারি, কিন্তু যে লাইনটা হচ্ছে, লাইন তো মূলত অকটেন আর পেট্রোলের লাইন। এই লাইনটা যে অযৌক্তিক এবং এটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করে একটা সংকট, এই উপলব্ধিটাই বেশি গুরুত্বপূর্ণ। সেটা যদি হয় তাহলে সংকটের প্রথম সমাধানটা এটা হবে। কারণ এটার সরবরাহ কত বাড়াবেন, এটা তো সরবরাহ বাড়াবারও তো একটা লিমিট আছে। কারণ যে কোনো একটা পেট্রোল পাম্পের কিন্তু ধারণের ক্ষেত্রে দেখা যায় যে ওরা কিন্তু যেগুলো স্টোরেজ থাকে তার অনলি 10 to 20% কিন্তু পেট্রোল বা অকটেনের জন্য থাকে, বাকি কিন্তু এটা ডিজেলের ট্যাঙ্ক। ডিজেলের ট্যাঙ্কে তো আর আপনি পেট্রোল বা অকটেন ভরে রাখতে পারবেন না। তো এই বাস্তবতাগুলোর কথা আমার মনে হয় যে সরকারের পক্ষেও যারা আছেন তারা যদি একটু বেশি বেশি করে বলেন, এবং প্রতিদিন যদি জ্বালানি মন্ত্রণালয় থেকে বা তথ্য মন্ত্রণালয় যদি এই বাস্তব চিত্রটা তুলে ধরেন যে আমাদের এটা নিয়ে কোনো কারণেই বাড়াবাড়ি এটা করা উচিত না, আমরা প্রয়োজনের বেশি বাড়তিটা যেন মজুদের মধ্যে না যায়, এটা ওই রকম কোনো জিনিসটা যে মজুত করে রাখা যায়, এটা মজুত করে রাখলে কমে যাবে। এবং বাড়িতে এরকম একটা দাহ্য পদার্থ যদি কোনো রকম অনিরাপদভাবে রাখা হয়, তাহলে এটা যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটাবে একটা পেট্রোল বোমা হয়ে, সেটা পুরো পরিবারকে ধ্বংস করতে পারে, বাড়ির সবাইকে ধ্বংস করতে পারে, একটা বিল্ডিংকে নষ্ট করে দিতে পারে। এই সচেতনতাটা তৈরি হলে আমার মনে হয় যে এই সংকট মানে মোকাবেলা করা অবশ্যই সম্ভব। কারণ সরকার তো প্র্যাকটিক্যালি এই পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে তার মতো তো তাকে তো আমরা কোনো দোষারোপ করবার মতো কোনো জায়গা তো নেই, তাই না? যে কেউ কেউ বলছেন যে সরকার নিজেই প্যানিক তৈরি করে দিয়েছেন, রেশনিং করার কি দরকার ছিল, কিংবা ক্ষেত্র বিশেষে এটাও বলেছেন এটা ভুল হয়েছে, এটা অস্বীকার না। সেটাই রেশনিং এর ক্ষেত্রে যে যুক্তিটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা তো পেট্রোল বা অকটেনের তো দৈনিক ভিত্তিক প্রোডাকশনটা পাই, দিন ভিত্তিক, যে প্রতিদিনের গ্যাসের এগেনস্টে কন্ডেন্সেশন, প্রতিদিন রিফাইনারির এগেনস্টে কন্ডেন্সেশন বা সেটার বাই উপজাত, সেটা তো বাড়িয়ে দেওয়া যাবে না। তো এখন যদি এরকম হয় যে প্রত্যেকেই আবার ওই ট্যাঙ্ক ভর্তি করার প্রবণতায় চলে যায়, তাহলে তো দেখা যাবে যে আননেসেসারি একটা সংকট তৈরি হলো, কারণ ওই পরিমাণ সরবরাহ তো করা সম্ভব হবে না। তো সুতরাং আমাদের দৈনন্দিন চাহিদার সাথে তাল মিলিয়ে যদি আমরা নিতে পারি তাহলে বোধহয় এটা সংকট। সরকার আর কি করতে পারতেন এই তেলের বিষয়ে? গোলাম মাওলা রনি। আমি যেহেতু আসলে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিলাম এমপি হিসাবে, যার জন্য এই বিষয়গুলো বলতে গেলে আমার মুখস্থ অনেকটা। আমাদের দেশে যে নর্মাল স্টক আছে, ক্যাপাসিটি আছে, সেখানে 15 দিনের জ্বালানি ইন জেনারেল থাকে। আর যখন আমরা বাফার স্টক করি তখন সর্বোচ্চ আমরা 1 মাস। এটা অনেক কম না? না, 1 মাস মানে এর 15 দিনের বেশি থাকে না। আর বাফার স্টকে আমাদের প্রয়োজনের তুলনায় এটা অনেক কম না? না, অনেক বেশি। কোনো দেশ কিন্তু 2 মাস 3 মাসের স্টক। আমি বলছি এটা হলো ফার্স্ট স্টেজে হলো ইন জেনারেল 15 দিন থাকে। আর যখন কোনো প্রয়োজনে বাফার স্টক, যেমন গরমকে সামনে রেখে ডিজেলের বাফার স্টক করা হয় 1 মাসের জন্য। আর পাইপলাইনে এটাকে চ্যানেল রাখার জন্য আমরা সবসময় করি কি 3 মাসের আমাদের অ্যাডভান্স এলসি দেওয়া থাকে, আগামী 3 মাসে। তাহলে আপনি দেখুন আমাদের দেশে 15 দিনের ডিজেল, পেট্রোল সব কিছু আছে। জেট ফুয়েল এবং ফার্নেস অয়েল 1 মাসের সাধারণত থাকে।
আর 3 মাসের ইন জেনারেল পাইপলাইনে আছে। এবং ওদের সাথে যখন আমাদের কোনো সমস্যা হয়, যেমন দেখা গেল যে এখন কুয়েত বলল যে আমি এই মাসে 2টো জাহাজ দিতে পারবো না, তখন স্পট মার্কেট থেকে আমরা সেই 2টো জাহাজ এনে ওই 3 মাসের চ্যানেলটা রাখি। ফলে কাগজে কলমে প্র্যাকটিক্যালি আমাদের দেশে জাস্ট 3 মাস এবং এখানে 15 দিন, 3.5 মাসের মানে ডিজেল, পেট্রোল, অকটেন আছে পাইপলাইনে। সমুদ্রে প্রতিদিনই জাহাজ আসছে, প্রতি উইক জাহাজ আসছে। তো এটা জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে শুরু করে এই পেট্রোল পাম্পের মালিকরা তারা সবচেয়ে ভালো জানে। কিন্তু ওই যে মানুষের যে অবস্থা কি, যে আমাদের মধ্যে একটা অস্থিরতার ভাব আছে, মজুদদারির একটা যাকে বলা হয় অভ্যাস আছে, মুনাফা করার একটা উদগ্র বাসনা আছে। আর আমাদের দেশে আরেকটা হয় যে ঘর পুড়ে যায় বা আলুর গুদাম পুড়ে যায়, কিন্তু কিছু মানুষ ওই আলু খাওয়ার জন্য সে বসে থাকে আর লেবু নিয়ে দেয়। এখন দেখা গেল যে অনেক ভিক্ষুক এই সময়টাতে ঢাকা শহরে, অনেক ভিক্ষুক, অনেক মাছের ব্যবসায়ী যারা ডেইলি 500 থেকে 1000, 1500 টাকা তারা লাভ করে, তারাও এই সুযোগে চিন্তা করলো যে একটা পেট্রোল পাম্প থেকে যদি আমি 20 লিটার 50 লিটার তেল নিতে পারি কোনো একটা নিয়ে আমি রাস্তার পাশে যদি 100 টাকা করে বিক্রি করে 1000 টাকা লাভ করতে পারি, এটা তো আমার একটা দারুণ ব্যবসা। তো এরকম যদি ধরেন, সেরকম কি হচ্ছে? হ্যাঁ অবশ্যই এরকম হচ্ছে, বহুত হচ্ছে। আপনি অ্যাভেলেবল, আপনি পেট্রোল পাম্পে পেট্রোল পাচ্ছেন না, কিন্তু আপনি বেশি পয়সা দিয়ে আপনি পেট্রোল কিনবেন। এরকম পেট্রোল 20 লিটার থেকে শুরু করে 1 লাখ লিটার পর্যন্ত এই বাফার স্টকই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধরছে। এবং এটাকে কেন্দ্র করে পেট্রোল পাম্পের যারা কর্মচারী তাদেরও মানে ওই একটা গাড়ি মালিক সে বলে যে না, নিয়ম আছে 10 লিটারের বেশি দেওয়া যাবে না, 10 লিটার বেশি দেওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে বলে সে আস্তে চোখ টিপ মারে, ফুল ট্যাঙ্কি ভরে দেয়, 200 টাকা বা 500 টাকা দিয়ে আসে। তো এইভাবে যদি সে ডেইলি 10টা গাড়িকে টার্গেট করে বা 20টা গাড়িকে টার্গেট করে, অনেক পেট্রোল পাম্পের মালিকের সাথে মানে কর্মচারীর সাথে এই আপনার আমার মতো যারা ওনার তাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এই সময়ের মধ্যে। স্যার আপনি ওই সময় গাড়ি পাঠিয়ে দেন, ফুল করে দেবেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো ড্রাইভার ফোন করে এবং সে নির্দিষ্ট সময় গিয়ে সিরিয়াল ছাড়াই সেখান থেকে নিয়ে আসে। ফলে আপনি দেখেন এই যে আমাদের চরিত্রগত কারণে এই পেট্রোলের বাজারে নিয়ে একটা বিরাট কালোবাজারি আন্ডারওয়ার্ল্ড, একটা সিন্ডিকেট কিন্তু গড়ে তো উঠেছে। এটা কিভাবে সরকার প্রিভেন্ট করবে? সরকার তো এটা না এখন এটা তো আগুন লেগে গেছে। মানে ফার্স্ট ওই যে শুরুটা হয়েছে একটা দিয়ে, মানে আপনি ফার্স্ট বোমাটা ধরেন মেরেছে ইসরায়েল বা আমেরিকা, এখন তো সারা দুনিয়া মিলে সেটা বন্ধ করা যাচ্ছে না। তো যেটার প্রয়োজন ছিল না একের ফার্স্ট ডেতে, যেটার ওখানে যুদ্ধ লাগছে, ওখানে প্রোডাক্ট আমাদের সমস্যা হলে আমাদের ডিজেলের সমস্যা হবে, ফার্নেস অয়েলের সমস্যা হবে, তারপরে এলপিজিতে সমস্যা হবে, তারপরে আমাদের সমস্যা হবে জেট ফুয়েলে। তো সেইগুলোতে না করে পেট্রোল এবং অকটেনে কেন আমাদেরকে এই যাকে বলে এখন ফার্স্ট ডেতে যে কর্মকর্তা দুটো ভুল করেছে। এক লোক সে বলে দিয়েছে যে আমাদের হাতে 15 দিনের স্টক আছে। তা এটা তো 15 দিনে সেই প্রথম যে স্বাধীনতার পর থেকে সব সময় থাকে। হ্যাঁ আসলে 3.5 মাস, আসলে 3.5 মাস থেকে 15 দিন পাইপলাইন হলো ট্যাঙ্কে থাকে, আর এটা প্রতি 15 দিনের মধ্যে আবার ভরে ফিল হয়, সব সময় 15 দিন থাকে। রাইট। দেখেন ওই যে 15 দিনের আছে, একজন জয়েন্ট সেক্রেটারি বা কর্মকর্তা সে করলো কি এরকম একটা বিবৃতি দিল আমাদের 15 দিনের জ্বালানি আছে, এবং ওটা ভাইরাল হয়ে গেল। দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম। ওই কর্মকর্তা কেন এই কথাটা বললো? কারণ আমাদের তো সবসময় 15 দিনেরই থাকে, কোনো 16 দিনের থাকে না। আর বললাম যে যখন কোনো একটা উদ্দেশ্য থাকে তখন বাফার স্টক করা হয়, সেক্ষেত্রে হাইয়েস্ট 1 মাস আমরা করতে পারি বাফার স্টক। এবং সেখানে কোনো মানে পেট্রোল পাম্পে ফুল দিতে হবে, সব জায়গাতে যেখানে যত ট্যাঙ্কি আছে সব মিলে 1 মাসের বেশি করা যায় না। এরপরে যখন ভারতের সাথে আমাদের যে ডিজেলে যে পাইপলাইন করা হয়েছিল এবং তাদের সাথে যে আমাদের যে জ্বালানি চুক্তি, এবং সেই জ্বালানি চুক্তি অনুযায়ী এখন আমাদের আসলে ডিজেলে 7 ডেজ মানে আপনার থাকলেও হয়ে যায়। ভারতের সাথে আমাদের যে চুক্তি আমাদের 15 দিনও লাগে না, বিকজ ওখান থেকে যে আমাদের ভারত তো তাদের নিজেদেরও ক্রাইসিস আছে, কিন্তু চুক্তি অনুযায়ী তারা কিন্তু 2টা বড় চালান দিছে। একটা হলো 9,000 ব্যারেল না 9 লাখ টন মানে এরকম দিছে, আর একটা বোধ হয় 6 লাখ টন এরকম দিয়েছে। তাদের প্রবলেম, কিন্তু আমাদের সাথে যেহেতু তাদের চুক্তি আছে এটা তাদেরকে দিতেই হবে, দ্যার ইজ নো ওয়ে। আমরা আপনার কাছে আবার আসবো, আপনাদের দুজনের কাছে আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসবো। চলমান দেখতে থাকবেন। আমাদের বিরতিগুলি আসলেই ছোট্ট হয়, অন্যদের মতো এই আসছি বলে অনেকক্ষণ পরে ফিরে আসি না। ফিরে এলাম চলমান নিয়ে আপনাদের সামনে। আমাদের দুজন অতিথি রয়েছেন। আমরা কথা বলছিলাম এই যুদ্ধ এবং যুদ্ধ থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে। যুদ্ধ হচ্ছে ইরানে, হরমুজ প্রণালী নিয়ে সমস্যা, কিন্তু আমাদের এইখানে
আমরা আসলে সত্যিকার অর্থে বিপন্ন হয়ে পড়ছি। আমরা যে জায়গাতে ছিলাম, গোলাম মাওলা রনি, আমি আপনাকে অল্প একটু প্রশ্ন করে তারপরে যেতে চাই পাভেল ভাইয়ের কাছে। সেটি হচ্ছে যে এই যে যুদ্ধ, এই যুদ্ধে একটি বড় বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। এবং আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প টুইট করছেন যে তোমরা হরমুজ প্রণালী ছেড়ে দাও, এবং উনি তো গালিগালাজ করেই বলছেন যে ছেড়ে দে বেটা, এইভাবে বলে উনি বলছেন যে মঙ্গলবার হবে ব্রিজ, তারপরে হবে আরেকটা কি যেন, মানে উনি হুমকি দিচ্ছেন এক এক দিন এক একটা উনি উড়িয়ে দিবেন, এরকম একটা পরিস্থিতিতে তিনি গিয়েছেন এবং ওপেন টুইটারের মধ্যে এইসব কথা লিখছেন। একটা বিষয় আমার খুবই জানার ইচ্ছা করে, সেটা হচ্ছে এই মেটা বলেন, এক্স বলেন, এরা আমরা কোনো একটা আবল তাবল স্ট্যাটাস দিলে আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, কিন্তু এই লোকটা একটা গোটা জাতিকে হুমকি দিচ্ছে, এটা ধ্বংস করবো সেটা ধ্বংস করব, এবং তারা তাকে এটা বলতে দিচ্ছে। আপনার কি মনে হয় যে পশ্চিমা বিশ্ব আসলে তাদের নিজেদের বেলায় যে স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা আমাদের বেলায় করে না, আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেয়, আর তাদের বেলায় তারা সেটা ইচ্ছা মতো করে? আমি আপনি জানি শুরুতে না। ডিপ স্টেটের কথা বলেছিলেন। হ্যাঁ, আমার দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য, মানে এই কথা কি কেউ বলতে পারে যে আমি কামান দিয়ে উড়িয়ে দিব, ধ্বংস করে দিব? মানে সবচেয়ে বড় কথা হলো যে আবার বলছে হরমুজ ছেড়ে দে তোদের, যদি মানে সাহস তোদের এত বড়। আমার ঘটলো যে আমার দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য, আমি দীর্ঘদিন আমেরিকাতে থাকার আমার সুযোগ হয়েছে। কতদিন ছিলেন? অনেক দিন। তারপরে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং ইউরোপের অন্যান্য দেশে, আর ব্যবসা উপলক্ষে তো বিভিন্ন দেশে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আত্মপ্রবঞ্চিত একটা জাতি ইউরোপ এবং আমেরিকার যারা লোকজন, যেটা তাদের সবসময় টু ফেস, লোকজনকে দেখানোর জন্য তারা একটা ফেস থাকে, আর ইন্টারনালি তাদের একটা ফেস থাকে। আপনি ওদের মধ্যে যে হিংসা, অহমিকাবোধ এবং খুব ছোট লোকই, যেমন দেখা গেল যে আপনি কি গাড়ি ব্যবহার করেন, কোন ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করেন, ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে আপনার সাথে সম্পর্ক রক্ষা করে। এমনকি আপনি যদি কৃষ্ণাঙ্গ হন আর আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, আপনি আমেরিকান সোসাইটিতে গিয়ে শুধু টাকার কারণে আপনি অনেক কিছু পেতে পারেন, কিন্তু আপনার টাকা নেই, আপনাকে সেখানে মান্যগণ্য করবে না। কিন্তু তারা যে নীতি কথাগুলো বলছে, সেই কথাগুলোর সাথে কিন্তু এগুলো মেলে না। নীতি আমাদের জন্য আর ভীতি ওদের জন্য, ওরা আমাদেরকে ভয় দেখাবে আর আমরা নীতি পালন করব। ওখানে আমরা মানে মানে স্থায়ীভাবে যদি আপনি থাকেন, যে আপনি এমনি বেড়াতে গেলেন 2 মাস থাকলেন রাজনাটটা, কিন্তু আপনি যদি 1 বছরের জন্য ধরেন পার্মানেন্ট হন, তাহলে আপনি ওদের সেই আসল চরিত্রটা দেখতে পাবেন, যে ওখানে র্যাসিজম কাকে বলে। তো এই কথাটা বলা আমি বেড়াতে গিয়েও দেখেছি অন্তত 3টা দেশে তাদের ভেতরে এক ধরনের আছে এটা আছে। তো এই গেল একটা। 2 নম্বর হলো যে এই যে বিমাতা সুলভ আচরণ, আপনি টুইটার বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এখন এটা আপনারা আমার সঙ্গে যে আচরণ করছেন, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকানদের সাথে সেম আচরণ করছেন। ইভেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের এই তৃতীয় বিশ্বের দেশে আপনি অবাক হয়ে যাবেন, 15% টাকা ওরা কিন্তু আমেরিকা কেটে রাখে। এই আমরা এখান থেকে মানে আমাদের দেশের যে আমরা কন্টেন্ট তৈরি করি, এখানে বিজ্ঞাপন তো বাংলাদেশের লোকজন দেয়, তা এই আমাদের ইনকাম থেকে 50% টাকা তারা নেয়। বাংলাদেশের প্রাণ কোম্পানি বা স্কোয়ার বা যে কোনো কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, সেটা আমার কন্টেন্টে ব্যবহৃত হচ্ছে, তো সেখান থেকে অর্ধেক টাকা নিয়েছে, নেয়ার পর আমি যে বাকি অর্ধেক পেলাম, এটার উপর আবার আমেরিকান সরকার 15%, 20%, কোনো কোনো ক্ষেত্রে 25% পর্যন্ত ট্যাক্স তারা কেটে নিচ্ছে। তো এইভাবে শোষণের যত হাতিয়ার ওদের কাছে আছে, তারা পুরোপুরি সেটা তারা ব্যবহার করে। কিন্তু নীতি কথা বলার ক্ষেত্রেই তোমার কমিউনিটি ভায়োলেশন হয়েছে। যেমন দেখা গেল মানে দুর্বলের উপর তারা সবসময় অত্যাচার করে। আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েট করি, ধরেন যারা খুব একদম এ ক্যাটাগরির আছে, তাদেরকে কখনো স্ট্রাইক দেয় না, বিকজ রেভিনিউ ভালো আসতেছে। আর যারা দেখা যাচ্ছে যে রেভিনিউ আর্ন করে না, তাদেরকে এটা খারাপ, ওইটা খারাপ, এই করো এই করো, আমি একটু ভয় দেখিয়ে তাদেরকে অন্যদেরকে ঠিক রাখে। অন্যদেরকে ঠিক রাখে। তো এই জিনিসগুলো তারা সব ক্ষেত্রে করে। এই যুদ্ধকে নিয়েও তারা ঠিক এই যে ডোনাল্ড ট্রাম্প অন্যান্য মিলে ঠিক সেম কাজটা তারা করছে। যেন পাভেল, আপনার কাছে আসি। একই সময় আমরা দেখতে পাচ্ছি যে সংসদে এক ধরনের বিতণ্ডা হচ্ছে, এবং সেই বিতণ্ডার একটি বড় কারণ হচ্ছে বিরোধী দল বলছে যে জুলাই সনদ বাস্তবায়নে সরকার তার প্রতিজ্ঞা রাখছে না, এবং কিছু কিছু জায়গায় সুশীল সমাজেরও কেউ কেউ সরকারের সমালোচনা করছেন। তার মধ্যে একটি হচ্ছে গুম খুন বিষয়ক যে আইনটি, এটি নিয়ে, এই অধ্যাদেশটি নিয়ে সরকার কিন্তু একটু দেরি করবেন বা ধীরে যাবেন বলে বলেছেন। আরও একটি বিষয় হচ্ছে আপনি যেহেতু ডাক্তার, অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত যে আইন, সেটি নিয়েও সরকার পর্যালোচনা করবেন এটা বলেছেন। এই দুটি নিয়ে খুবই সমালোচনা হচ্ছে, বলছে বিশেষ করে গুম খুনের বিষয়টা সবাই বলছেন যে এটা কি করে তারা দেরি করেন, কারণ এইটাই তো ছিল বিগত স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় অস্ত্র।
এবং সেটাকে তারা নিজের হাতে রাখতে চাচ্ছেন, এরকম একটা সমালোচনা এসেছে। আপনি একটু বুঝিয়ে বলেন। আসলে আমার মনে হয় যে এই বিষয়টাতে বাস্তবতার সাথে এই যে অভিযোগগুলো এটা হয়তো পুরোপুরিভাবে যায় না। এই কারণে যায় না যে আমরা কিন্তু বলছি যে জুলাই ঘোষণা কিংবা জুলাই সনদ, আবার একই সাথে আমরা অগাস্ট অভ্যুত্থানের স্পিরিট, এই কথাগুলো যে বলছি, আসলে এটার ভেতরে যে সাংবিধানিক মারপ্যাচ কিংবা এই জুলাই ঘোষণায় কি আছে, সনদে কি লেখা হয়েছে, সেটার প্রতিপালন হচ্ছে কিনা, গণভোটে কি ইস্যু ছিল সেটার বাস্তবায়ন হচ্ছে কিনা, সাধারণ মানুষ কিন্তু না এই সংস্কার, এই সংবিধান নিয়ে এতগুলো আলোচনা, এগুলোতে কিন্তু একটা সময় যখন 8 মাস ব্যাপী আলী রিয়াজ সাহেবের কমিশন যখন কাজ করেছে, তখন কিন্তু মানুষ কিন্তু এক পর্যায়ে কিন্তু বিরক্তির কাছে চলে গেছিল। কারণ এটা মানুষের দৈনন্দিন প্রত্যাশার সাথে এগুলো কিন্তু সম্পর্কটা ছিল খুবই কম। তো এখন আমার মনে হয় যে মোটা দাগে আমরা এই আলোচনাটাকে সংক্ষিপ্ত করার দিকে যাওয়া দরকার। সেটা হলো যে বিএনপির তো নিজেরই কমিটমেন্ট ছিল, যদি জুলাই অভ্যুত্থান যদি নাও হতো, ধরে নিয়ে থিওরিটিক্যালি যদি বলি, তাহলে যদি বিএনপির এই নিরঙ্কুশ অবস্থানটা যদি নির্বাচনের মধ্যে দিয়ে কখনো আসতো, তাহলে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার তো বিএনপি নিজের থেকে নিজের সাথেই করা আছে, তাই না? এটা তো কেউ তাকে করতে বলে না, জাতি তো তাকে বলে না যে 31 দফা না দিলে তো আমি তোমাকে সমর্থন করব না। সেই প্রতিজ্ঞা বিএনপি নিজের সাথেই করেছে, এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে বা যে অভিব্যক্তিগুলো ব্যক্ত হয়েছে 31 দফার মধ্যে, আমি জুলাই সনদই বলি কিংবা আমাদের গণভোটের আকাঙ্ক্ষার কথাই বলি, তার যে মূল চাহিদা, যে জনগণের যে জায়গাতে তাদের প্রত্যাশার জায়গা আছে, সেগুলো সবগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা আছে। সে কারণে এই বিতণ্ডাটাকে দীর্ঘস্থায়ী না করে, লম্বা না করে, বোধহয় সবারই একটা কথা বলা উচিত, এই অংশগুলোকে তো সংবিধানে সংযুক্ত করতে হবে, তাই না? দিনের শেষে কথাবার্তা আমরা যতই বলি না কেন, আমি মুলতবি প্রস্তাব গ্রহণ করলাম না, এগুলোতে তো সংবিধান পরিবর্তনটা হচ্ছে না, তাই না? সংবিধানের যে মৌলিক যে জায়গাগুলোতে স্পর্শ করার যে দরকার আছে, যে জায়গাগুলোতে পরিবর্তন না করলে আমরা আমাদের দেশের মানুষের অধিকারের জায়গায় যেতে পারবো না। যেখানে আমরা বলছি যে চলাফেরার স্বাধীনতা, আমার যোগ্যতার সাথে আমার চাকরি পাওয়ার স্বাধীনতা, আমার পরিবেশের সংরক্ষণ, আমার পরের প্রজন্মের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অঙ্গীকার, এবং একই সাথে সাথে একটা সুশাসনের বাংলাদেশ, এই কথাগুলোকে সংবিধানে আনার জন্য যে জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে তাড়াতাড়িতে সংযুক্ত করবার জন্য দরকার হচ্ছে সংবিধান সংস্কার বিষয় বা সংবিধান সংশোধন বিষয়, যেটাই বলি না কেন, একটা জাতীয় কমিটি প্রণয়ন করা, সেটা এই সংসদেই হবে, এবং তাদের কাছে জনগণের প্রত্যাশা থাকবে এবং দেশেরও প্রত্যাশা থাকা দরকার একটাই, সেটা হলো অতি দ্রুততার সাথে তারা এটা সংবিধানে সংযুক্ত করে দেশের মানুষকে আশ্বস্ত করবেন যে তারা যে চেতনার, যে ধারণার কথা বলছেন, সবাই যেটা নিয়ে সন্দিহান হওয়ার কথা ভাবছেন, সেটা তারা এখানে সংযুক্ত করবেন। আর যে ছোট দাগে যে দুটো কথার কথা এখানে ছিল, যে গুম খুন নিয়ে, গুম খুনের সবচেয়ে বড় শিকার তো বিএনপি হয়েছে, তাই না? তো সেই জায়গাতে এখানে গুম খুনের ব্যাপারে সবচেয়ে জটিলতার জায়গা হচ্ছে কি, যে আমাদের প্রচলিত আইনে গুম শব্দটির কিন্তু কোনো রকম প্রকৃত ব্যাখ্যা এই জায়গায় কোথাও নেই, একটা। দ্বিতীয়টা হচ্ছে, গুম হয়ে যা মানুষ জীবিত না মৃত, সেটার একটা সংজ্ঞা নির্ধারণ করাও কিন্তু একটা কঠিন কাজ। অর্থাৎ তার ডেথ সার্টিফিকেটটা সত্যিকার অর্থে ইস্যু হবে কিনা, সে ব্যক্তিটা মারা গেছে কিনা, তার স্ত্রী জানবেন কিনা যে তিনি সধবা না বিধবা, তার ছেলেমেয়েরা জানবে কিনা তাদের বাবা বেঁচে আছে কি মারা গেছে, এই ব্যাপারগুলো কিন্তু একটা আইনগত ভিত্তি তৈরি করা দরকার। শুধুমাত্র এই না যে গুম খুন সংক্রান্ত বিষয়ে আমরা যে প্রচলিত কথাগুলো বলছি, সেগুলোকে আইনে নিতে গেলে দায়িত্ব নির্ধারণ করা, এটাকে গুম ডিফাইন করা, আমি গুম বলতে কি বুঝি, সেটার ক্ষেত্রে যদি এমন হয়, আমরা অতীতে দেখেছি যে রাষ্ট্র নিজেই গুম করে বা সরকার নিজেই গুমের আদেশ দেয়, কিন্তু এইখানে একটা বিষয় নিয়ে আপত্তি এসেছে যে গুমের তদন্ত করতে গেলে আগে সরকারের অনুমতি নিতে হবে, কিংবা এরকম একটি এই জায়গাতে যে বিষয়টা আছে কি, যে সেটা হলো যে গুমের একটা সংজ্ঞা নির্ধারণ করতে গেলে যদি এরকম যদি হয় যে আপনি গুম বলে একটা মামলা, এবং রাষ্ট্রীয় প্রয়োজনে আটকের একটি বিষয়, সেটা তো আছে, এটা নিয়ে আপত্তির জায়গা তো অবশ্যই আছে। কারণ এই জায়গাটা একটু বুঝিয়ে বলেন, কারণ এটাই সমালোচনার খুব বড়। যেটা হলো গুম যদি কাউকে বলা হলো, আর সেই ব্যক্তি যদি দুদিন পরে যদি আবার আবির্ভূত হয় কোনো কারণে, যদি হয় আর কি, এটা থিওরিটিক্যালি এটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব, সেক্ষেত্রে কি দাঁড়াবে? গুমের যে ডেফিনেশনটাকে নিশ্চিদ্র করাটা কিন্তু জটিল কাজ, যেহেতু এটা নিয়ে আমাদের আইন কোনো কথা বলছে না। আমাদের প্রচলিত বিচার ব্যবস্থাপনায় যে আইন প্রয়োগকারী সংস্থা ঠিক এই অর্থে কোনো মামলা গ্রহণ করতেও পারছে না, যেহেতু এই জায়গাতে কোনো ডেফিনেশন নির্ধারণ করা নেই, সেটা করা দরকার আছে। আর রাষ্ট্র এই জায়গাতে কী বিহেভ করবে, সেটার সাথে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে গুমের চাইতে জঘন্য মানবতা বিরোধী অপরাধবোধে কিছু হয় না। হত্যাকাণ্ডেরও তো একটা মানুষের একটা ঠিকানা থাকে, তার একটা জানাজা হয়, তার দাফন হয়, মানুষ দোয়া করতে পারে, ছেলেমেয়েরা কবরের পাশে গিয়ে তার ফাতিহা পাঠ করে। কিন্তু গুমের শিকার মানুষের তো আমরা কোনো অস্তিত্বহীন হয়ে যায়, পৃথিবী থেকে সে মানুষটা হারিয়ে যায়, যার কোনো ঠিকানা থাকে না,
যার জন্য কেউ কখনো তার মৃত্যুর দিবসটা সেক্ষেত্রে তদন্তের জন্য কেন সরকারের অনুমতির দরকার? না, সেটা হয়তো এটার ব্যাখ্যাটা যেটা আছে সেটা আমরা দেখবার চেষ্টা করি যে এটা যখন আইনি কাঠামোর দিকে যখন যাবে, অথবা এই বিষয়টা নিয়ে যে আইনি ব্যাখ্যাটা যেটা দেওয়ার কথা আছে সেই কথাটার ভেতরে এই কথাটার বৈপরীত্যটা আসে কিনা সেটা আমরা দেখি। কারণ এখানে তো প্রচলিত কিছু ব্যবস্থাপনা নেই যে এটা কিন্তু সংবিধানের এই ধারাকে প্রতিস্থাপিত করে এটা লিখছে, যেটা সংবিধানের অন্যান্য জায়গাগুলো সংস্কার বা সংশোধনের অন্য জায়গাগুলোতে আমরা বলেছি যে সংবিধানে এই জায়গাতে এই কথা লেখা আছে, আমরা এটাকে এই কথা দিয়ে প্রতিস্থাপন করব। এখানে কিন্তু সেই অভিজ্ঞতাটা নাই। তো এখানে একটু চর্চা করার সুযোগ বোধহয় দিতে হবে, কারণ গুম প্রচলিত খুনের সাথে যায় না। গুম খুন কথাটা পাশাপাশি বলা যাবে না। গুমের তো দুটো জিনিস হতে পারে, গুমের ব্যক্তি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছেন তেমন যেমন সত্যি, অথবা 12 বছর পরে তিনি বেরিয়ে ইলিগাল কনফাইনমেন্টও হতে পারে, কিংবা ওই কনফাইনমেন্ট নিয়ে তাকে হাওয়া করে দেওয়া যেতে পারে। তো এখন সুতরাং কে কনফাইন্ড অবস্থায় আছেন এবং কে হাওয়া হয়েছেন এইটা তো আসলে একটা এটা প্রশ্ন। নির্ধারণ করা কিন্তু আছে তো এটা, এই আইনটা তো আসলে এই জন্যই করা হয়েছিল যাতে সরকার বা রাষ্ট্র বা ক্ষমতাবানরা কেউ কাউকে ইলিগালি কনফাইন করতে না ডেফিনেটলি। পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা তদন্ত তো করতে হবে, তদন্ত করবার জন্য প্রক্রিয়াটা তো নির্ধারণ করা দরকার আছে। অর্থাৎ একটা আমরা তো তদন্তের প্রক্রিয়াতে এখন জানি যে মানে পুলিশ বিভাগের একদমই খুবই একজন অধস্তন কর্মকর্তার কাছে তদন্তের কাজটা যায়। তো গুমের মতন এইরকম একটা ডেলিকেট জিনিস যেটা বর্তমান প্রযুক্তিতে খুঁজে বের করার জন্য অনেক বড় প্রক্রিয়াগত তথ্য প্রযুক্তিগত অনেক তথ্যের দরকার হয়, তাই না? যে ট্রেসিং এর প্রশ্ন আছে যে কোন জায়গা থেকে কোন জায়গায় গেল কোন, যেরকম আমরা ইলিয়াস আলীর গুমের ক্ষেত্রে সেটা তো যেটা দেখেছি। প্রসেস, কিন্তু আমি সমালোচনার মূল জায়গাটা সবাই বলছেন যে সরকারি যদি গুম করে আবার সরকারের কাছ থেকে যদি অনুমতি নিতে হয়, যেটা আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি। ডেফিনেটলি এটা তো তো এইরকম যদি হয় তাহলে তো একটা সুযোগ থেকে যায় সরকারের পক্ষে এটা সুরক্ষা অজাচারী হওয়া। এটা সুরক্ষাটার কারণে যদি এরকম করা, আমি অনেকে হয়তো বলবো যে গুম কমিশন করে দেওয়া দরকার, যে গুম কমিশন এটার বাস্তবায়ন করবে বা একটা কিছু করবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এই গুম কমিশনও তো নিয়োগ তো সরকারের পক্ষ থেকে আসবে অথবা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে। আমার মনে হয় যে এটা নিয়ে বোধহয় আমরা খুব আর্লি কথা বলতে পারবো না। আমাদের বোধহয় কতদিনের মধ্যে আপনার ধারণা যেটা সেটেল হবে? আমার মধ্যে খুব তাড়াতাড়ি হবে, কারণ এটা নিয়ে যারা এই শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আলোচনাটা করলে হবে না, কারণ এই গুমের ব্যাপারটার কিন্তু আবার আমরা দেখেছি যে এটা আন্তর্জাতিকীকরণও আছে। যেমন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়েছিলেন, কিন্তু দেখা গেল যে উনি আবিষ্কার হলেন অন্য একটা দেশে। তো এই জায়গাগুলোতেও কিন্তু আইনি সুরক্ষা, আইনি ব্যাখ্যা, তখন তাকে কিন্তু আমরা ফেরত আনতে পারছিলাম। এটা সত্যি কথা যে উনি বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও কিন্তু তাকে বাংলাদেশের ফেরত আনার ব্যাপারটা কিন্তু প্রক্রিয়াগতভাবে তো সহজ ছিল না, কারণ সেই দেশ তখন তাদের মতন করে তাকে একটা অপরাধ হিসেবে চিহ্নিত করে। তো এটা আমার মনে হয় যে প্রচলিত আইনের যেখানে চুরি, ডাকাতি বা খুন এইরকম একটা সহজ আইনের জায়গার থেকে গুমের বিষয়টা কিন্তু একটু জটিল, এবং এখানে কিন্তু সত্যি রনি আপনার কাছে ব্যাপক ব্যাখ্যার প্রয়োজন আছে। আমরা দেখেছি যে এইবার যখন এই 24-এর গণ আন্দোলন হলো, তারপরে প্রচুর মানুষকে আমরা দেখেছি তারা এসে বলেছেন যে তারা গুমে ছিলেন। অনেক হারিয়ে যাওয়া মানুষ ফেরত এসেছেন কেউ কেউ। অনেকে আবার এটাও বলেছেন যে তারা ঠিক গুম হন নাই, কিন্তু গুমের ভয়ই তারা লুকিয়েছিলেন। এরকমও দু একটা কথা আমরা শুনেছি, পত্রিকাতে দেখেছি। তো এই যে একটা অবস্থা, এবং সেই অবস্থার সঙ্গে এই অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া একটি নয় বেশ কয়েকটি আইন, এবং সেই আইনের সঙ্গে কমিশন গঠন করার বিষয় আছে। তারপরে কেউ যদি ইলিগালি কনফাইন্ড হয় তার তদন্তের বিষয়টি, যে তদন্ত করতে গেলে এটা স্বাধীনভাবে তদন্ত করা যাবে অথবা যাবে না, এরকম কিছু বিষয় ছিল। আপনার কি মনে হয় যে সরকার কি আসলে কোনোভাবে এক ধরনের ভীতি অনুভব করছেন যে এটি করলে পরে অনেক অপরাধীকে আসলে আটকই করা যাবে না, সেই জন্য কি তারা এটা চিন্তা করছেন? মানে আমি শুনতেছিলাম গত কয়েকদিন, কেন সরকার এটা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়েছেন? আমি কয়েকদিন যাবত এটা নিয়ে খুব বিতর্ক শুনছি, কিন্তু অবাক করার ব্যাপার হলো আমার নিজের জন্য খারাপ লাগছে যে এটা নিয়ে আমার কোনো স্টাডি নেই। মানে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে কি আইন করেছে আমি জানি না, আমি শুধু শুনেছি, কিন্তু এটা ইন ডিটেলস। আবার এখন বর্তমান সরকার এটা নিয়ে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা নিয়ে আমার লেখাপড়া হয়নি, ফলে আমি তারা এখনো জানান নাই। তারা কয়েকটি জায়গাতে তাদের আপত্তির জায়গাগুলি বলেছেন যে এই জায়গাগুলিকে ঠিক করতে হবে, যেটা ডাক্তার পাভেল এইমাত্র আমাদেরকে বললেন যে কিছু কিছু জায়গাতে তারা ব্যাপারটাকে আরো আইন সিদ্ধ করতে চান। মানে আমি সাধারণত যে কথাবার্তাগুলো বলি, আমি নিজে পড়ি, পড়াশোনা করার পর ইন ডিটেল জানি। তাহলে এটা নিয়ে আমরা কথা আপনার সাথে নাই বলি, কোনো অসুবিধা নেই, আমরা সব জানবো এমন তো কোনো কথা নাই। কিন্তু আমরা একটা জিনিস জানি, উপস্থাপক হলে আপনাকে 3টা জিনিস জানতে হবে: অনুষ্ঠান শুরু করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, আর মাঝখানে হাসি মুখে বলতে হবে আমরা একটু ঘুরে আসি বিজ্ঞাপন থেকে, বিজ্ঞাপনের পর আমরা কথা বলবো। আমাদের অনেক কিছু জানা অজানা বিষয় থাকতেই পারে, জানি এরকম কোন একটা বিষয় নিয়ে আমরা আবার কথা বলবো।
বিরতি শেষ হয়েছে, ফিরে এলাম চলমানে, এবং এখন যে বিষয় নিয়ে কথা বলবো এটি একটি চলমান ক্রাইসিস, স্বাস্থ্য বিষয়ক ঝুঁকি এবং স্বাস্থ্য বিষয়ক অভিঘাত। আমরা দেখতে পাচ্ছি, ডাক্তার পাভেল আপনাকে দিয়েই আসলে শুরু করি এই জায়গাটা, কারণ এটা আসলে আপনার আর আমার সাবজেক্ট। সেটি হচ্ছে হাম। আমরা বলছি যদিও হাসি মুখে, কারণ টেলিভিশনে আমাদের খানিকটা হাসি মুখে থাকতে হয়, কিন্তু বিষয়টা আসলে সেই রকম নয়। নিশ্চয়ই। আমরা যে শিশুদেরকে হারাচ্ছি, এই অবস্থাটার জন্য এরা দায়ী নয়, এদের বাবা মা দায়ী নয়। টিকা নিতে গিয়ে টিকা পাওয়া যায় নাই, টিকার সরবরাহ বন্ধ ছিল, টিকা ক্রয় দেরি করা হয়েছে, অনেক ধরনের সমস্যা তৈরি করা হয়েছে। কিন্তু এই সমস্যার যে ফলাফল, সেই ফলাফল আমরা পেলাম এই নতুন সরকার আসার পরে। টিকা দিল না অন্তর্বর্তী সরকার, বেতন দিল না অন্তর্বর্তী সরকার, কি করেছে এখন আমরা সবাই জানি তারা কি করেছেন। কিন্তু এটা থেকে বারবারই সব দর্শকরা প্রশ্ন করে যে কবে শেষ হবে, কবে নাগাদ এটা কন্ট্রোলে আসবে। আপনাদের কি কোনো ধারণা আছে যে কবে নাগাদ এটা নিয়ন্ত্রণে আসতে এটা পারে? আসলে যেটা টিকা দিলেই তো আর হাম বন্ধ হয়ে যাবে না, এটা তো টিকার তো একটা টিকার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ডেভেলপ সেটা একটা করতে সময়ের প্রশ্ন আছে। সময় লাগে। আর টিকা তো তাদেরকে দেওয়া হবে যাদের হাম হয়নি, মূলত তাদের জন্যই তো টিকার ব্যবহার, কারণ হাম যাদের হয়েছে তাদেরকে, হাম যাদের হয়নি সেরকম শিশুর সংখ্যা তো বেশি। এবং এটা একটা প্রোগ্রাম। আমরা জানি যে শিশুর বয়স যখন একটা 9 মাসের সময় একটা ডোজ সে নেয়, 15 মাসের সময় একটা ডোজ নেয়, এবং তিনটা ওষুধ একসাথে দেয়, তিনটা একসাথে দিতে টিকা হয়, তিনটা টিকা, মিজলস, মামস এবং রুবেলা। রুবেলা। এবং এটা নামই হচ্ছে এমআরআই দিয়ে, MMR এনএমআর, এই ইঞ্জেকশনের নাম। এখানে যে বিষয়টা হয়েছে যে যেটা যেমনটি আপনি বলছিলেন যে বিগত সরকারের ক্ষেত্রে একটা ব্যবস্থাপনার প্রশ্ন তো আছে, তাই না? এটা তো চলমান একটা এটা বিষয়। ব্যবস্থাপনা ত্রুটি। এটা তাদের ক্ষেত্রে প্রয়োজন ছিল, এটা প্রতি বছরের প্রোগ্রাম তো না। যে শিশুর বয়স 9 মাস, তো প্রতিদিনের কিছু না কিছু শিশুর বয়স 9 মাস হচ্ছে, প্রতিদিনই তো কিছু না কিছু শিশুর বয়স 15 মাস হচ্ছে। তো ফলে এদের তো কোথাও আটকে রাখার কোনো ব্যাপার নেই, এটা তো প্রোগ্রাম করে দেওয়ার তো বিষয় না, এটাকে চলমান রাখতে হবে। যে কোনো একটা শিশু একটা টিকাদান কেন্দ্রে যাবে, বলবে যে আমার বাচ্চার বয়স 9 মাস, আপনাকে প্রথম ডোজ দিন। আপনি যখন তার 15 মাসের, তখন লিখে দিবে যে আপনি পরের বারে আসবেন 15 মাস বয়সের সময়। এটা এরকম নিয়ম। এখন যেটা হয়েছে কি, এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে আসার মতো অবস্থাটা হয়েছে এরকম। এখানে কয়েকটা জিনিস আছে আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে? দুটো জিনিস দাঁড়াচ্ছে। এক হচ্ছে যে টিকাদানের মধ্য দিয়ে আমরা একটা প্রতিরোধ ক্ষমতা সক্ষম একটা জেনারেশন তৈরি করবার চেষ্টা করব, যেটার ফলাফল হয়তো আমরা পরে পাবো। আর এই মুহূর্তে হামের চিকিৎসা, এবং আমরা নিজের সবাই জানি যে হাম ভাইরাস জনিত একটা অসুখ, এবং এটা চিকিৎসা বলতে গেলে সাপোর্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ তাকে জ্বরের চিকিৎসাটা দিতে হবে, কাশি হলে হয়তো সামান্য পরিমাণ কাশিটা ওষুধটা হতে পারবে, এবং এমনভাবে রাখা যেন তার কাশিটা যেন না হয়। কারণ হাম যখন নিউমোনিয়াতে যখন রূপান্তরিত হয়, তখন কিন্তু সেটার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। যেটা আমরা যে ঘটনাটা দেখেছি যে এনআইসিউতে বা শিশুদের আইসিইউতে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, সেটা কিন্তু হামের কমপ্লিকেশনের জন্য, হাম জটিলতার জন্য। কারণ হাম নিজে তো ঠিক অতটা সরাসরি হাম আসলে কাউকে কোনো হাম পরবর্তী যে জটিলতা। এবং এখানে আরেকটা ব্যাপার বলতে এই ফাঁকে একটু বলতে পারি আমরা, যে চোখের ক্ষতি হয়। WHO একটা নির্দিষ্ট সময় করে দিচ্ছে 9 মাস। তার মানে কেমন ধরে নিতে হবে যে 9 মাসের মধ্যে কোনো বাচ্চার হাম সাধারণত হয় না, ফলে তাকে ভ্যাকসিনেশনটা আমি 9 মাসের পরে করব। এটা বিশ্বব্যাপী পদ্ধতি, এটা বাংলাদেশের জন্য নতুন কিছু না। এই সময়টা কেন? এই সময়টা মায়ের যে ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতাটা, সেটা শিশুর মধ্যে যায় মাতৃদুগ্ধ পানের মধ্য দিয়ে। আমাদের বোধহয় একটা জিনিস এখানে বোধহয় একটু খেয়াল রাখা দরকার আছে, যে এই প্রবণতাতে কোনো ঘাটতি হচ্ছে কিনা। মায়েদের ঠিক শিশুদের দুগ্ধ পান করার ক্ষেত্রে অন্য কোনো বিষয় তাকে প্রভাবিত করছে কিনা, যে এটা করলে তার অন্য কারণে হয়তো তিনি এখান থেকে বিরত হচ্ছেন কিনা। যদি হওয়ার মতো কোনো ঘটনা থাকে, তাহলে আমি মনে করি যে এই অনুষ্ঠানের ভেতর দিয়ে সবাইকে বোধহয় এটা বলা, যে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোটা শিশুর যেমন অধিকার, ঠিক তেমনি হামের মতন এরকম আরও অনেকগুলো অসুখ আছে যেগুলোতে মায়ের যে ন্যাচারাল প্রতিরোধ, যেটি মাতৃদুগ্ধের মধ্য দিয়ে এবং প্ল্যাসেন্টাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে একটা শিশু জন্মগতভাবে প্রচারণাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা আমরা জানি যে সরকার দীর্ঘমেয়াদে এই প্রচারণা চালান যে মায়ের দুধের কোনো বিকল্প নাই, এবং শিশু খাদ্য নামক কোনো বস্তু পৃথিবীতে শিশু কোনোভাবেই 6 মাসের আগে খাবে না। এবং এই প্রচারণাও কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং শুধু তাই নয়, এখন বহু মাই আসলে শিশুকে বুকের দুধের সঙ্গে অন্য খাবার খাইয়ে দেন, এবং তারা মনে করেন যে এই ফর্মুলা তাদেরকে শিশুর জন্য বেশি ভালো স্বাস্থ্যবান করার ক্ষেত্রে সাহায্য করছে। এখানে অন্তর্বর্তী সরকার কিন্তু সেইখানেও এই কাণ্ডটা ঘটিয়েছে। তারা যে শুধুমাত্র টিকায় ঘটনাটা ঘটিয়েছে তা নয়, তারা পুষ্টি সংক্রান্ত যে কার্যক্রম সেইটাও বন্ধ করিয়ে দিয়েছিল, তারা ওষুধ বিতরণের যে কার্যক্রম সেটাও বন্ধ করিয়ে দিয়েছিল। এবং এই মুহূর্তে আমার সেলফোনের মধ্যে একটা কাগজ আছে যেখানে তাদেরকে বারবার বলা হচ্ছে এইডস রোগীর যে ঔষধ, যেটা বিনামূল্যে সরকার প্রদান করেন, সেই ঔষধগুলি তারা সরবরাহ ক্ষেত্রে তারা
আসলে এক ধরনের সমস্যা তৈরি করেছিলেন। বারবার ওষুধ চাওয়া হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে, কিন্তু তারা দিচ্ছেন না। এখানে আরেকটা তথ্য বোধহয় দেওয়া দরকার আর কি, সেটা হচ্ছে যে বিগত সময়ে যে বাধ্যবাধকতা সরকার মেনে নিয়েছিল সেটা হচ্ছে যে এই হাম রুবেলা ভ্যাকসিন সেটা ইম্পোর্ট করে আনতে হবে এবং এটা WHO-র অ্যাপ্রুভাল নিয়ে এটা আমাদের শিশুদের উপর প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের নিজস্ব ব্যবস্থাপনাতে কিন্তু হামের টিকা কিন্তু উৎপন্ন হয়, যারা কিন্তু এই টিকা সরকারি ব্যবস্থাপনাতে যদি দিতে না পারে তাহলে বাইরে এটা এক্সপোর্ট করে এবং ওই WHO কিন্তু এটাকে আবার অ্যাপ্রুভ করে পৃথিবীর অন্য দেশে কিন্তু এটা ব্যবহার করে। তাহলে এটা কিন্তু উচিত ছিল যখনই এই ভ্যাকসিন সংকট যারা সৃষ্টি করেছিলেন আগে, কিনে দিয়ে দেওয়া। তখনই এখানে কিন্তু বাংলাদেশে যেটা অ্যাভেলেবল তাদেরকে কিন্তু উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে এবং এটা বাজারে আনা। এবং এখনও কিন্তু এই যে আমরা বলছি যে ইউনিসেফের মধ্যে আমরা মাধ্যমে আমরা ভ্যাকসিনটা পাবো, 604 কোটি টাকার যে কার্ডদারদের যেটা দেওয়া হয়েছে সেটা তো ইউনিসেফ কিছুদিনের মধ্যে দেবে। কিন্তু এখন কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামে কিন্তু দেশের যে ভ্যাকসিন উৎপন্ন হচ্ছে যেটা যেটা দেশীয় কোম্পানিগুলো তৈরি করছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করছি এই অর্থে, কারণ আমাদেরও তো একটা কন্ট্রোল আছে, আমাদেরও তো ড্রাগ ওষুধ প্রশাসন যারা আছে তারা কিন্তু একটা যে কোনো একটা ভ্যাকসিনকে সার্টিফিকেশন করার জন্য তারও তো একটা প্রক্রিয়া আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকার এরকম একটা কাণ্ড কেন করলো? তো সুতরাং এগুলো একটা অব্যবস্থাপনা এবং আমরা তো খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ব্যাপারগুলো প্রতিদিন যেভাবে বেরোচ্ছে এবং এর পরবর্তী পর্যায়ে আর কি বের হবে সেটা হয়তো আমরা ওনাদের তো একজন স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তার আবার 3 জন সহকারী ছিল, আবার স্বাস্থ্য উপদেষ্টার একজন সহকারী ছিল, সহকারী উপদেষ্টা, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে স্বাস্থ্যের ব্যবসা করেন, মানে তার একটি স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান আছে যেখানে তিনি স্বাস্থ্য পরামর্শ দেন, স্বাস্থ্য বিষয়ক নানান কিছু তার রয়েছে, এবং তিনি বিভিন্ন সময় বলেও থাকেন যে এক ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবা তিনি চালু করতে চান। অথচ তার শাসনামলে এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা আমি আপনার কাছ থেকে ছাড়াও গোলাম মাওলা রনি আপনার কাছেও জানতে চাই। আপনাকে একটু বলি যে যিনি নিজে স্বাস্থ্যসেবা মানুষকে দিতে চান ডিজিটালি, তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার এরকম একটা হুমকির মুখে ফেলে দিলেন এবং এরকম একটা অবস্থা তৈরি করলেন যেখানে সরকার হাইপারটেনশন, ডায়াবেটিস সহ আরও কিছু প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতেন গরিব রোগীদেরকে, তারপরে এইডসের ওষুধ সরবরাহ করতেন, যক্ষ্মার ওষুধ সরবরাহ করা হয় এবং অন্যান্য আরও কিছু রোগ রয়েছে সেগুলোর ওষুধ সরবরাহ করা হয়, সব বাধাগ্রস্ত করা হয়েছে, তারা ঠিকমতো পান নাই। এমনকি বেতন বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদেরকে। কমিউনিটি হেলথ ক্লিনিক যেখানে প্রতিদিন প্রায় 4,90,000 থেকে মতভেদে আরও বেশি রোগীরা চিকিৎসা নেন, সেইখানে বেতন বন্ধ করা হয়েছে, লোকজন চিকিৎসা পায় নাই এবং বেতনের দাবিতে আন্দোলন করা হয়েছে। তাদের আবার বলা হয়েছে এগুলা সব চিকিৎসা লিগ, এবং তারপরে আবার তাদের বেতন এখনও অনেকে আছে 9 মাস বেতন পান না। এরকম একটা অবস্থা আসলে নোবেল বিজয়ী করলেন কেন, বা কেন তো আসলে আপনাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। মানে নোবেল বিজয়ের এই কাজে আপনার অনুভূতিটা কি? মানে উনি অবশ্যই উত্তর বিশ্বে শান্তি আনলেন কিন্তু আমাদের স্বাস্থ্য অশান্তি তৈরি করে দিলেন। এখানে মূল ব্যাপার হলো যে আপনি কেন তার কাছে এই জিনিসটা আশা করছেন। রাষ্ট্র হলো একটা কল্যাণকর ধারণা, যাদের হৃদয় আছে, মানবিক মূল্যবোধ আছে এবং প্রতিটি বিষয় হৃদয়ের ভেতর থেকে যেটা উৎসরিত হয়। এই মানবিক গুণাবলী সম্পূর্ণ মানুষ না হলে রাজনীতি করতে পারে না। এজন্য রাষ্ট্র সবসময় রাজনীতিবিদদের হাতেই নিরাপদ। এখন আপনার প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো কেন করলেন না? তিনি তো রাজনীতিবিদ নন, হি ইজ অ্যাবসলিউটলি কমার্শিয়াল পারসন। সে জানে 2 টাকা বিনিয়োগ করলে আমাকে 3 টাকা উপার্জন করতে হবে। ভবিষ্যতে যারা ওনার গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিবে তাদের স্বাস্থ্যই তো উনি ক্ষতিগ্রস্ত করে দিলেন। ভবিষ্যতে গরিব মানুষেরই তো বেশি উনি ক্ষতি তো হচ্ছে। কখনো ভবিষ্যৎ নিয়ে কাজ করেননি। উনি সবসময় মানে যেখানে হলো কতগুলো কমার্শিয়াল প্রতিষ্ঠান আছে যারা আগামী 100 বছর পরে কি হবে ওটা নিয়ে তারা বিনিয়োগ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ করে সকালে বিনিয়োগ করবো, বিকেলবেলা আমার আউটপুট আসতে হবে। ওনার যে গ্রামীণ ব্যাংকের যে ঋণগুলো উনি দিয়েছেন উনি উইকলি কালেকশন করতেন। হ্যাঁ, এখন উইকলি। সাপ্তাহিক কিন্তু collection। অন্যান্য ব্যাংকে কিন্তু ধরেন কমার্শিয়াল ব্যাংকগুলোতে কেউ হয়তো 10 বছরের জন্য দিচ্ছে, কেউ হয়তো 5 বছরের জন্য দিচ্ছে, লং টার্মে দিচ্ছে। কিন্তু গ্রামীণ ব্যাংক ওটা না, গ্রামীণ ব্যাংক দেয় 1 সপ্তাহের মধ্যে। ইভেন উনি যে গ্রামীণ ফোন চালু করেছে, তো এখানেও আপনি দেখেন প্রিপেড, পোস্টপেড যা কিছু আসলে এখন সবই এক, সবই আগে টাকা দিতে হয়। আগে টাকা দিতে হয় নতুন যে জিনিসগুলো। একটা হচ্ছে আগেই টাকা নিয়ে তাহলে আরেকটা হচ্ছে জামানত হিসেবে টাকা রাখে। এখন এই যে নতুন বাচ্চা হয়েছে 9 মাস 8 মাস, এখন তাদের বক্তব্য হলো যে এরা তো কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি নিয়ে বাচ্চা পয়দা করেনি, তো যার জন্য সে কেন এটা লায়াবিলিটিস নিতে যাবে। 2 নম্বর হলো যে এই যে বাচ্চাগুলো হয়েছে, এই বাচ্চাগুলো যদি বড় হয়, মানুষ হয়, তাতে তার লাভ কি? তারা যদি বরং বেশি মানুষ হয়, এটা তো গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবে না,
বরং এরা যত বেশি দরিদ্র হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তত বেশি তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এগুলো সব আরও বেশি ফুলে ফেঁপে উঠবে। ফলে হি ওয়াজ রাইট, সে যে কাজগুলো করেছে তার যে কমার্শিয়াল যে চিন্তা চেতনা, তার যে সফলতা, তার যে 3-0 থিওরি, এবং যেখানে শূন্যর ভিতর থেকে তিনি একেবারে টাকা বের করে নিয়ে আসতে পারেন, তো সেই দিক থেকে হি ইজ রাইট। আর আমরা যেটা আশা করছি রাজনীতিবিদদের কাছ থেকে যেটা হওয়া উচিত, সেটা মোরাললেস যে রাজনৈতিক সরকারগুলো আসে তারা করে, আর সেই করার কারণে নতুন সরকার আসছে। এখন একজন যে স্বাস্থ্যমন্ত্রী আসে, এতে কোনো ডাক্তার টুকটার কিছুই না, কিন্তু সে তো না, এসে প্রতিমন্ত্রী ডাক্তার, আমার স্কুলের ছোট হতে বলছে, সে হলো প্রতিমন্ত্রী ডাক্তার, কিন্তু যে মূল মন্ত্রী সে পরামর্শ দিবেন আর ওই তো। উনি অ্যাডমিন করবেন, অর্থাৎ উনি কিন্তু প্রশাসন করবেন, কিন্তু প্রশাসক হিসেবে কাজ করবেন। হ্যাঁ, প্রশাসক হিসাবে বড় মন্ত্রী যিনি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, যে পুরো বিষয়টা তিনি যেভাবে ওন করেছেন, যেভাবে অ্যাড্রেস করেছেন, যেভাবে এই হামের একজন রোগী মারা যাওয়ার পরে, শিশু মারা যাওয়ার পরে রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসকের ব্যাপারে তিনি যেভাবে মুখ খুলেছেন, এটা মানবিক মূল্যবোধ না থাকলে হয় না। এবং এই কারণেই তো মানুষ গণতন্ত্র চায়, এই কারণেই মানুষ রাজনীতিবিদ এই নিয়ে কিন্তু ডাক্তারদের আপত্তি আছে, আমরা দুইজন ডাক্তার এখানে আছি, মন্ত্রী হলেও কিন্তু আমরা একটা আপত্তি করব এই বিষয়ে। আপনার যদি মানে কিন্তু উপস্থাপক এই জন্য আমি আজকে হ্যাঁ, এটা কিছু বলবো আপনার না। এই ডাক্তারি গুণাবলীর সাথে যদি পলিটিক্যাল গুণাবলী থাকে, এবং আপনি যদি ডাক্তার হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হন, তাহলে এই এখন যে মিস্টার স্বাস্থ্যমন্ত্রী আছে, তার প্রশাসক সাথে তার যন্ত্রপাতিও না, কিনে তার না, চেয়ে- কিছুই তার করে না, চেয়ে- আপনার সাথে এটা পরে তর্ক তার করা চেয়ে- যাবে, তার চেয়ে আরো দুইবার এখন দ্বিগুণ ওই যে ভালো করবেন। উপস্থাপকের একটাই ক্ষমতা, আমি বিরতি নিতে পারে। আমি একটা বিরতি নেব, বিরতির পরে আমরা ফিরে আসব চলমানে, এবং আশা করছি এই হাম বিষয়ক যে সমস্যা শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্য বিষয়কও কিছু কিছু সমস্যা রয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এই কথা আমরা প্রলম্বিত করব ভবিষ্যতের কোনো চলমানে। শেষ হয়েছে বিরতি, এবং বিরতির পরে বাকিটুকু চলমান, এটি আজকের অনুষ্ঠানের শেষ অংশ। আমরা ডাক্তার পাবেল আপনার কাছে আসতে চাই। গোলাম মোল্লা রনি বলছিলেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রশাসকের প্রায় ফাঁসির যোগ্য অপরাধ বলেছিলেন, কিন্তু এটা তো ঠিক যে ডাক্তারদের হাতে আসলে এই আইসিইউতে বেড কিংবা আইসিইউর যে যন্ত্রপাতি, এটা তো আসলে ডাক্তারদের উপরে নির্ভর করে না, বরং মন্ত্রণালয় থেকে আসলে নির্ধারিত হয় যে কোথায় কি বেড হবে কিংবা কোথায় কি যন্ত্রপাতি যাবে। ক্রয়ের ক্ষেত্রে ডাক্তারের সীমাবদ্ধতা রয়েছে, শুধু তাই না, প্রশাসক হিসেবে ডাক্তারদের ক্ষমতার খুবই সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষ তো এটা বোঝে না। মানুষ মনে করে ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন লেখে ওইভাবেই মনে হয় ডাক্তারের খোঁচাতেই সব, কলমের খোঁচাতেই হাসপাতালের সব কিছু হয়। এই ভুল ধারণা ভাঙানোর জন্য কি সরকার কিছু করবে, বা আমরা কি কিছু বলতে পারবো সরকারকে? অবশ্যই। কেননা অনেক ক্ষেত্রে ডাক্তারের জীবন পর্যন্ত বিপন্ন হয়। আমার মনে হয় কি যে এই জায়গায় খুবই একটা বড় একটা ইস্যু। আমি জানি তুষার, তুমি হয়তো একদিনে এই পুরো না, আমি ব্যাপারটাতে- একটা অনুষ্ঠানও করতে চাই। হ্যাঁ, এটা আমার মনে হয় সেটা এবং করলে আমি ভালো আপনাকে হবে। অনুরোধ করবো যে আপনি আমি নিশ্চয়ই এই- থাকবো, এই নিশ্চয়ই। বিষয়টাতে যেহেতু আমার আমাদেরকে নিজের সহযোগিতা করবেন। মানে এই জায়গাতে সংশ্লিষ্টতা 3টা জায়গা আছে বলবো। এক হচ্ছে যে আমি চিকিৎসক হিসেবে প্রত্যক্ষভাবে এই ব্যাপারটা আমি দেখেছি। আমি চিকিৎসক প্রশাসক হিসেবে কিছু কাজ করেছি, সেই জায়গাতে এবং আপনি চিকিৎসকদের নেতাও। হ্যাঁ, এবং একই সাথে আমি সোসাইটির লিডারশিপও দিয়েছি দীর্ঘদিন, এবং এখনও কলেজ অফ ফিজিশিয়ান সার্জনসের ক্ষেত্রে সেটা আমাদেরকে দিতে হয়। আর তারপরে হয়তো একজন সাধারণ মানুষ হিসেবে তো আমি এটা জানি। এই ব্যাপারটা হলো কি যে যেটা তুমি বলছিলে যে এক্স্যাক্টলি সেটাই হয় আর কি, মানে মানুষের প্রত্যেকের ধারণা যে এই ব্যাপারটার সাথে চিকিৎসকরা একমাত্র জড়িত আছে। আর বিভিন্ন কারণেই হয় আর কি, আমাদের সমাজ ব্যবস্থা বলি বা আমাদের রাজনীতি, আমাদের সংবাদপত্র, মিডিয়া, সবারই কিন্তু চিকিৎসক লক্ষ্যবস্তু করে কিন্তু যে কোনো একটা মিডিয়াতে একটা নিউজকে গ্রহণ করবার একটা প্রবণতা আছে। যেমন ধরে নিই যে এটা বোধহয় খুব একটা সহজ লক্ষ্যবস্তু, এটা হয় এরকম, খুব স্বাভাবিক। আর আবার এটাও আমরা বলি যে মানুষ খুব স্পর্শকাতর অবস্থায় যায়, সে সময় মানুষ খুব আবেগী হয়। একটা মৃত্যুর ঘটনা যে কোনো একটা মানুষকে আবেগ আশ্রয় করে তোলে, সেই জায়গায় তারা কিছু অন্যরকম আচরণ করে ফেললে সেটা অবাক হওয়ার কিছু থাকে না, যে কারণে হাসপাতালে হয়তো অপ্রীতিকর ঘটনা মাঝে মাঝে ঘটে। তবে আমার মনে হয় সব কিছু মিলে এটা আমাদের চিকিৎসকদের যে জায়গাটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট যেটা বলে আর কি, সেটাতে তাদের একটা দক্ষতা অর্জন করা দরকার আছে। আবার একই সাথে প্রক্রিয়মেন্ট যেটা আর কি, ক্রয়ের ক্ষেত্রে তো আমরা অনেক দুর্নীতির কথাও শুনেছি অনেকদিন, যে হাসপাতাল বা সিএমএসডি যেটা ক্রয় করে, যেটা অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়, যেটা হয়তো মানুষের প্রয়োজনে লাগে না, রোগীর বা চিকিৎসার জন্য লাগে না। আবার এটাও দেখেছি আমরা যে প্রপার স্পেসিফিকেশনটা তৈরি না করার জন্য একটা মানে নিম্নমানের যন্ত্রপাতি আসে। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ভিন্ন ধারে দেখতে হবে। এটা ইট পাথরের মতন ক্রয়ের দিকে যাওয়া যাবে না, কারণ তোমাকে যদি আমি বলি যে তুমি স্টেথোস্কোপ কোনটা নেবে, হ্যাঁ, তুমি তো লিডপ্যানের কথা বলবে। বিগত সরকারের সময়, অন্তর্বর্তী নয়, তার আগে সরকারের সময় আফজাল, মিঠু সহ হ্যাঁ, সেটাই। চিকিৎসা ক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতি, এটা অনেকবার বলার পরেও কোনো কিছু সমাধান হয়নি।
এবং সেটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে কি যে আমরা পুরো প্রবলেমটার গভীরে যাওয়ার চেষ্টা করিনি কখনো, যে কেন এটা হয়। কারণ হচ্ছে যে একটা যন্ত্র সরবরাহই করা হলো না, সেটা কেন একটা প্রতিষ্ঠান বলবে যে এটা আমি পেয়ে গেছি। অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, অধিক মূল্যে যন্ত্রপাতি আরেকটা যেটা ক্রয়। হচ্ছে যে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে মিঠু আফজালের মতন তৃতীয় পক্ষ কেন বেরোবে? আমি যদি কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যদি যন্ত্রটি আমি কিনি, তাহলে এই জায়গায় মধ্যস্বত্বভোগীর জায়গায় আমি কেন দেবো? তো বাংলাদেশ পৃথিবীর সব জায়গাতেই এই সমস্ত প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি থাকে, স্থানীয় অফিস থাকে, বড় বড় যে সমস্ত এবং তারাই কাজটা করে। কিন্তু মাঝখান থেকে হয় কি যে দাম তারা নিচ্ছে, তার উপরের থেকে তারা তার থেকে 2 গুণ 3 গুণ দাম বেশি দিয়ে সেটাকে কিন্তু তারা এটা টেন্ডারে কিন্তু সেটাকে গ্রহণ করাচ্ছে। তো আমার মনে হয় যে আপনার কি মনে হয় যে এই সরকার সেটাকে কার্যকরভাবে প্রতিরোধ করবে? নিশ্চয়ই পারা উচিত, কারণ এই জায়গাতে তাদের সমস্যাটা চিহ্নিত করার সুযোগ তাদের জন্য আছে এবং তারা সেটা করছে। না পারলে কি আপনাদের মতো অন্য চিকিৎসক যারা এই সরকারের মধ্যে বা দলের মধ্যে আছেন, আপনারা উচ্চকিত হবেন, কথা বলবেন? নিশ্চয়ই, কেন নয়? কারণ এই জায়গাতে সত্যকে সত্য বলবার মধ্যে কোনো তো সমস্যা নেই। কারণ আমি তো অন্তত মনে করি যে সরকার যেদিকে যেভাবে চিন্তা করুক না, কারণ আমাদের প্রত্যেকটা যে সার্ভিস অ্যাসোসিয়েশন আমরা যারা আছি, পেশাগত সংগঠন, তাদের পক্ষ থেকে কিন্তু একটা কর্মপরিকল্পনা তৈরি করে দেওয়া দরকার। অর্থাৎ যেমন ধরো রেডিওলজি ডিপার্টমেন্ট বলতে পারে যে আমি কিন্তু এই কয়টা ব্র্যান্ডের বাইরে রেডিওলজি মেশিন আমি নেব না, আমি বাজারে এটার দাম এটা জানি, আমি কিন্তু এটার প্রস্তাবিত মূল্য কিন্তু এটা বলছি, এই মডেলটা সবচাইতে ভালো। সেরকম অ্যাঞ্জিওগ্রাম করবার জন্য, ক্যাথল্যাব বসাবার জন্য তারাও বলে দেবেন, একজন কার্ডিওলজি সোসাইটি অফ সার্জনস বলবেন যে ল্যাপারোস্কোপির জন্য এই যন্ত্রপাতিগুলো এইভাবে নেওয়া উচিত, এটার দাম এরকম, আপনারা এইভাবে প্রক্রিয়া করুন, এটাকে আমরা সত্যিকার অর্থে সবার কাছে সেবার জন্য পৌঁছে দিতে পারবো। সেই চাহিদাপত্র অনুযায়ী তো সরকার আসলে অতীতে আমরা দেখেছি যে যন্ত্র সংগ্রহ করে না, করা হয় তারা তাদের মনের ইচ্ছা মতো করে। মনের ইচ্ছা মতো করা হয়েছে। আরেকটা যে জায়গা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হাসপাতালের শয্যা যদি 500 বেডের হয় আর সেখানে 3000 রোগী থাকলে ওই বাজেটে সেটা টেক কেয়ার করা সম্ভব কিনা, সেখানে কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন আছে। তারপরে MSR বলে একটা জিনিস আছে, যেটা আমরা বলি যে মেডিকেল সার্জিক্যাল যে রিকোয়ারমেন্ট যেগুলো আর কি। তো আপনি কি মনে করেন যে এখন যে তীব্র দাবি আইসিইউ বেড বাড়িয়ে দেন, NICU বেড বাড়িয়ে দেন, নিওনেটাল আইসিইউ বা শিশুদের আইসিইউ এটা বাড়িয়ে দেওয়া, আপনি কি মনে করেন এটা খুব যৌক্তিক দাবি? আমি মনে করি যে এটা একমাত্র সমাধান না, কারণ আইসিইউ তো চালাতে হবে। আইসিইউ চালাবার জন্য সে দক্ষ জনবল তৈরি করতে হবে। একটা আইসিইউ নার্স আর সাধারণ নার্স তো এক নয়, আইসিইউ প্যারামেডিক্স আর সাধারণ প্যারামেডিক্স এক নয়। আইসিইউর যে কনসালটেন্ট, আমরা ধরে নিই যে অ্যানেস্থেসিওলজিস্ট আইসিইউ চালাবে, এটা তো অ্যানেস্থেসিওলজিস্টের কাজ না। এটার জন্য ক্রিটিক্যাল কেয়ার বলে একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে, একটা সাবজেক্ট আছে, সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার প্যারালালি। তা না হলে হবে কি যে আমার সুযোগটা বেড়ে গেল কিন্তু সুবিধাটা মানুষের কাছে পৌঁছলো না, আমার দুর্ঘটনার হার বেড়ে গেল, আমাদের আইসিইউ ডেথের পরিমাণ পৃথিবীর অন্য দেশের তুলনায় বেশি হলো, তাহলে তো ওই আইসিইউতে কোনো কাজের কাজ কিছু করবে না। তো সুতরাং অনেক বড় আলোচনাটা অনেক বড়। এই ক্যানভাসটা আমার মনে হয় যে তুমি যেটা বলছো সেটা খুবই যৌক্তিক হবে যদি আমরা শুধুমাত্র এই ইস্যুতে কথা বলি। মানে পাহাড় ঠেলে সরানোর মতো একটা মানে সমস্যা আমাদের সামনে। এই যে অনেক অনেক সমস্যা, এবং সেই সমস্যা দূর করতে করতে আমাদের সরকারগুলির মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু সংসদে আইন প্রণয়ন করার কথা, কিন্তু সে আইন প্রণয়ন দেখা যায় যে সেইভাবে আর চিন্তা ভাবনা করার সুযোগই থাকে না। আমাদের সংসদে যারা আছেন তারাই তো আবার মন্ত্রী, তারাই তো সরকার পরিচালনা করেন। আপনি সংসদে ছিলেন, আপনার কি মনে হয় যে আমাদের কি এই কর্মপদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন আনার দরকার আছে, বা আমাদের এই চিন্তা ভাবনায় পরিবর্তন আনার দরকার আছে? সকল কাজই সংসদ সদস্যদের করতে হবে কেন? সকল কাজই এটাই শেষ প্রশ্ন, এটা দিয়ে সংসদ সদস্যদের উপর সকল কাজ মানে করতে হবে তাদেরকে, এই কারণে যে মানুষ তাদের কাছ থেকে আশা করে। এখন হয়তো তারা ডাক্তারই জানে না, তারা হয়তো ঝাড়ফুঁক জানে না। আমরা এমপি ছিলাম, দেখা গেল একজন এসে বললো আপনি একটা ফু দিয়ে দেন, মাথায় একটা হাত বুলিয়ে দেন, তো এরকম তারা আশা করে। এবং দেখা গেল যে একজন এমপি বিশ্বাস করে একজন লোক আসছে, সে হয়তো তাকে একটা ফু দিয়ে দিল বা একটু দোয়া দিয়ে দিল, সে চলে গেল এবং সে ভালো হয়ে গেল। তো এরকম এলাকার জনগণের উন্নয়ন তার কাজ না, এটা উপজেলা চেয়ারম্যানের কাজ, ইউনিয়ন পরিষদের কাজ। এমনকি এলাকার একটা মুরগি চুরির যে ঘটনা, সেটাও দেখা গেল যে একজন লোকের সাথে এমপি সাহেবের সাথে খুব ভালো খাতির। এই যেমন স্বাস্থ্য বিষয়ক সকল জটিলতার উত্তর মন্ত্রীকে দিতে হবে, কিন্তু এটা তো একটা টেকনিক্যাল বিষয়, এটা ওই টেকনিক্যাল লোকই উত্তরটা দিতে পারে, মন্ত্রীকেই দিতে হবে এমন তো কোনো কথা নেই। মূল ব্যাপার যে মাইকের যে মাউথ পিস আছে, ওটা নিয়ে তো লোকজন সবাই তার সামনেই যায়, তার সামনে যায় এবং তাকে এই কথাগুলো বলতে হয়। তার সে কথা বলতে জানে, কথা বলতে ভালোবাসে। এবং আমরা যেরকম টকশোতে যারা আসি, আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের সব বিষয়ে পাণ্ডিত্য দেখাতে হয়। তো এটা আপনি তো পড়াশোনা করেন, আমিও বইটাই ঘাঁটি, আমার ধারণা পাবেল ভাইও পড়াশোনা করেন। আছে ওই তারপরে যে মানুষের এক্সপেকটেশনের কারণে মানে যাকে বলা হয়, আমরা বলার পর অনেকে বিরক্ত হয় যে এই লোকটাকে কোনো কাজ নাই, সব ব্যাপারে পণ্ডিত, মরে না কেন,
এই এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল, সেই 2009 সালে খালি টকশোই করতেছে, এর কথার কোনো শেষ হয় না। মানে আপনি হয় কি পাবলিকের যে পারসেপশন, আপনি কি মনে করেন এই মানুষকে খুশি করার জন্য সংসদ সদস্যদের সব কাজ করতে হবে? বেশিরভাগ কাজ করতে ধীরে হয়। ধীরে যদি তারা তাদের দায়িত্বকে বন্টন করে। এটা পৃথিবীর কোনো দেশে হয়নি, এটা হয়নি। ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতে এখানে বলা হয় পার্লামেন্টের যে অফিসে, এটা বলা হয় সিজার অফিস। ইভেন আমেরিকাতে গিয়ে দেখে যে বড় বড় জিনিসগুলো সে এমপির কাছে গিয়ে এসে বসে থাকে সবাই, এবং এটা এরকমই এইভাবেই চলবে। এভাবেই চলবে। এবং আমার ক্ষেত্রে মনে হয় যে আমাদের দেশে কিন্তু তখন যে সকল অপরাধের দায়ও নিতে হয়। হ্যাঁ নিতে হয়, এবং তাই নেয় তারাই। আমাদের দেশে যেটা হচ্ছে, যেমন দেখা গেল একজন এমপি $20,000 ইয়ারলি বেতন পায় আমেরিকাতে, কিন্তু তার অফিসটা মেনটেন করার জন্য ফেডারেল গভর্নমেন্ট তাকে প্রতি মাসে $4 লাখ দেয়। অর্থাৎ আমার একজন এমপির অফিসে অন অ্যাভারেজে 35 থেকে 70 জন পর্যন্ত কনস্টিটিউশন অনুযায়ী লোক কাজ তো করে। সেটা আমাদের এখানে তো করে না। না, আমাদের এখানে তো আমার প্রশ্নটা সেটাই ছিল যে আমরা সেটা করলে কি সহজ হতো না? সহজ এমপি আইন নিয়ে চিন্তা করতো, বড় বড় ডিসিশন নিত, তার একটা অফিস আর বাকি কাজগুলো অন্যরা করতো। হ্যাঁ, ওই তো তার অফিস, তার অধীনে। অর্থাৎ এমপির যে অফিস, সেই অফিসের বাইরে ওই এলাকার তাকে বলা হয় প্রাইম মিনিস্টার। তার বাইরে কোনো কিছু হবে না, তার হাত দিয়ে সব কিছু হতে হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও সেখানে কিছু করতে পারবে না তার এমপির এলাকাতে। এটাই আমেরিকাতে একজন তো কংগ্রেসম্যান। এই যে আমাদের আমেরিকান ভদ্রলোক আলী রিয়াজ, সেটা কেন চালু করতে চাইলেন না? সেটা হয়তো উনি আলী রিয়াজ আবার কেন করছে আমি এটা বুঝি না। ওনার সাথে আমার এমনকি ওই কমিটিটাকে সবাই আলী রিয়াজের কমিটি বলে, কিন্তু ওটা কিন্তু ডক্টর ইউনূসের কমিটি। ডক্টর কমিটি। উনি তো সভাপতি ছিলেন। তারপর কি মনে হয় যে আমরা কি অদূর ভবিষ্যতে ওইরকম একটা বাংলাদেশের জায়গায় যেতে পারবো যেখানে কেন পারবো না? আমরা আধুনিক বিশ্বে যা হয় সেটাই এখানে করতে পারবো? আমরা আধুনিক বিশ্বাসী তার ভালো করতে পারবো, কেননা দীর্ঘ সময় ইতিহাস আমাদের এই দেশ পৃথিবীর অনেকগুলো দেশের চেয়ে ভালো ছিল। অনেকগুলো দেশ না, আমি তো মনে করি যে প্রায় 1,500 বছর 2,000 বছর কন্টিনিউয়াসলি ইন অল রেসপেক্ট আমাদের এই এলাকা পৃথিবীতে নাম্বার 1 ছিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, কৃষ্টি, কালচার, বিজ্ঞান, চিকিৎসা, সব ব্যাপারে আমাদের এই যে গাঙ্গেয় বদ্বীপ, উই আর দ্য নাম্বার 1 হোল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কেন আবার হবে না? সেই ইতিহাস তো আমাদেরকে কেউ পড়ায় না। হ্যাঁ, ওটা পড়তে হবে, ওটা জানতে হবে, আমাদের সেটা ছিল। তো আজকে অনুষ্ঠান শেষ করার আগে আপনি একটা বইয়ের নাম বলেন যেটা সবার পড়া উচিত। আমি মনে করি দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। এই বইটা সবার পড়া কিন্তু উচিত। সেটা তো একটা জায়গায় শেষ হয়েছে, ওনার ওই জেল জীবনে উনি যেখানে শেষ করেছেন। এরপরও তো ইতিহাস অনেক এগিয়েছে। এরপরেই তো ওই পর্যন্তই পড়ুক, মানে একসাথে এতগুলো পড়লে মানে হয়ে যাবে। আমি মনে এটা করি বাংলা অনুবাদ হচ্ছে বিশ্ব ইতিহাস প্রসঙ্গ। বিশ্ব ইতিহাস, অসাধারণ সুন্দর একটা বই, বিশ্ব ইতিহাস প্রসঙ্গ। এই বইটা যদি কোনো একটা মানুষ পড়ে রাজনীতির জন্য, এটা মানে আমি মনে করি একটা অসাধারণ একটা বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই আগে পরের সময়টা পর্যন্ত কিন্তু এটা একটা অসাধারণ ইতিহাসের ক্রনিকল বা ইতিহাসের একটা ধারা বিবরণী। আমরা এই জায়গায় শেষ করবো। তবে পাভেল ভাই, আপনার কাছে শেষটুকু জানতে চাই, এই মুহূর্তে অনেকগুলি ক্রাইসিস সামনে, কিন্তু আপনার কি মনে হয় যুদ্ধ যদি আর প্রলম্বিত না হয় সেক্ষেত্রে বাকি ক্রাইসিসগুলি মোকাবেলা করতে কতটুকু সময় লাগতে পারে সরকারের? আমার মনে হয় এটা সবচেয়ে বা সরকারের জন্য আপনি যদি সময় চান, যে আপাতত সমালোচনা কম, কাজ করতে দেন, তাহলে কতটুকু সময় চাই? এমনিতে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই প্রস্তুতি কিন্তু তার 2 বছর 3 বছর আগে থেকে তিনি প্রত্যেকটা সেক্টর ওয়াইজ নিয়েছেন, যার ফলে উনি দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু উনি বোঝাবার চেষ্টা করেছেন যে তার অ্যাকশনের জায়গা কোনটা হবে। তিনি সিম্পলিসিটির জায়গায় আছেন, কাজের জায়গায় আছেন, বিজনেসের জায়গায় আছে, এবং যেটাকে বলে যে পারফরমেন্স এগ্রিমেন্টের জায়গায় উনি যেতে চান। তিনি তার মন্ত্রীদের জানিয়েছেন যে 180 দিনের সময়, এই সময়ের মধ্যে তিনি তাদের প্রত্যেকের ডিপার্টমেন্টের কাজের একটা পরিধি তিনি বলেছেন যে আপনাদের পক্ষ থেকে আপনি নির্ধারণ করুন, এটি আপনাদের ওয়ার্কিং এগ্রিমেন্ট, আপনি এই কাজগুলো করবেন। ঠিক 180 দিন পরে আপনি বলবেন যে আপনি কতটা করতে পেরেছেন না পেরেছেন। এটা লম্বা করার কিছু নেই। উনি বলবেন হয়তো যে বেটার, আপনি যদি মনে করেন যে এই কাজের জন্য আপনার চেয়ে বিকল্প অন্য কারোর কাছে ভালো পাওয়া যাবে, লেটস গো ফর দ্যাট। তো স্বাভাবিকভাবে আমার তো মনে হয় না যে 6 মাসের বেশি সময় উনি অন্তত প্রস্তুতির জন্য নেবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের অনুষ্ঠান চলমান থাকবে, তবে আজকে চলমান এখানেই শেষ হবে। আমরা আজকে অনেকগুলি আশ্বস্ত হওয়ার মতো কথা শুনেছি এখানে। তার মধ্যে একটি হচ্ছে যে 6 মাস পর্যন্ত আমরা সময় দিতেই পারি, এবং 6 মাস পর আমাদের সবকিছু বিবেচনা করে আমরা আরও বেশি আশা করতে পারি সরকারের কাছ থেকে। তবে এই মুহূর্তে যে ক্রাইসিস আছে, এটা সরকারের পক্ষে মোকাবেলা করা জনগণের সহযোগিতা ছাড়া সম্ভব না, এবং কোথাওই কোনো সরকার জনগণের সহযোগিতা ছাড়া ক্রাইসিস মোমেন্ট পার হতে পারে না, বা ক্রাইসিসের সময়টা পার হতে পারে না। এই সমস্যা কিন্তু আমাদের এখানে তৈরি হয় নাই। ফলে ধৈর্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি একা পাবো, অন্যরা না পেলেও কোনো অসুবিধা নাই, এমন মানসিকতায় যারা আছেন, আমার মনে হয় যে তাদের মানসিকতা বদল করার সময় এসেছে। যদি অভাব থাকে তাহলে অভাবেই ভাগ করতে হবে, এবং এটি
এটাই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তির জায়গা। আর একটা বইয়ের নাম বলেছেন আজকে গোলাম মোল্লা রনি, এরকম বইয়ের নাম আমি আশা করব ভবিষ্যতেও চলমানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অতিথিকে জিজ্ঞেস করব। আমাদের ছেলে মেয়েদের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, আমরা নিজেরাও বই পড়ার সময় পাই না, অভ্যাস কমিয়ে ফেলছেন অনেকেই। আসেন আমরা একটু পড়ার চেষ্টা করি। পৃথিবীতে এখনো পর্যন্ত পড়ার চেয়ে ভালো কোনো অভ্যাস তৈরি হয় নাই। ধর্মেও পড়তে হয়, ধর্মের বাইরেও বিজ্ঞানেও পড়তে হয়, সব জায়গাতে পড়তেই হয় এবং দেখার চাইতে শোনার চাইতে পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।